অনেকেই হয়তো চেনে শঙ্করিতকে। শঙ্করিত আমাদের সঙ্গে এখনো এমসিএ করছে। তো সঙ্গে সঙ্গে ওয়েব ডিজাইনার ডেভেলপমেন্টের উপর ফ্রিল্যান্সিং করছে। ফ্রিল্যান্সিং আশা করি অনেকের আইডিয়া আছে, যার আইডিয়া নেই শঙ্করিত ক্লিয়ার করে দেবে আজকে ফ্রিল্যান্সিং কি, কোথায় কি, হেনা তেনা ওই জিনিসগুলো নিয়ে আজকে কথা হবে। আজকে যে জিনিসটা মেনলি শঙ্করিতকে ডাকা হয়েছে যেটার জন্য, তোদের একটা অনেকেরই ইন্টারেস্ট ছিল ওয়েব ডেভেলপমেন্টের ওপর। তো সেটার বেসিসে শঙ্করিত অনেকদিন ধরেই, বিগত 1 বছর ধরে এটার ওপর কাজ করছে। তো ও একটা ভালো আইডিয়া তোদের দিতে পারবে। আই হোপ তোদের কাজে লাগবে আইডিয়াটা পরবর্তী ক্ষেত্রে। শঙ্করিত তুই বলতে স্টার্ট। ওকে, সো অ্যাজ সৌমদীপ বললো যে আমরা সবাই আজকে এখানে জয়েন করেছি ওয়েব ডিজাইনিং এর ব্যাপারে জানার জন্য। তো আমাকে বলছিল যে অনেকেই তোমরা ইন্টারেস্টেড আছো ওয়েব ডিজাইনিং আর ডেভেলপমেন্টের দিকে। তো তাই জন্য একটুখানি ওভারভিউ দিতে এসেছি আমি, মানে কিভাবে এই লাইনে তোমরা স্টার্ট করবে, কিভাবে তোমাদের মানে এগোনো উচিত হবে, কোন ল্যাঙ্গুয়েজটা এখন পপুলার বেশি আছে মার্কেটে, কোন ল্যাঙ্গুয়েজের কাজ আসছে এন্ড সো অন। তো এইরকম ভাবে আমরা স্টার্ট করবার আগে আমি জাস্ট জানতে চাইছি যে তোমাদের মধ্যে এখানে কতজনের বেসিক ওয়েব ডিজাইনিং নিয়ে আইডিয়া আছে। সরি ফর মাই ভয়েস। বেসিক ওয়েব ডিজাইনিং নিয়ে আইডিয়া কতজনের আছে তোমাদের মধ্যে? রেসপন্স করলে বেটার হয় এখন, অবভিয়াসলি মাইকটা অন করে রেসপন্স করতে পারো তোমরা। কারোর তাহলে আমি ধরছি কারোর কোনো বেসিক ওয়েব ডিজাইনিং নিয়ে আইডিয়া নেই, বা কেউ এর আগে কোনো HTML CSS কিছু লেখনি। তোরা একটু রেসপন্স কর। অনেকেরই একটু হালকা আইডিয়া আছে আমার যতদূর জানি, বাট কেউ রেসপন্স করেন, এটাই সমস্যা। তোদের যদি প্রবলেম হয় তোরা চ্যাটে রেসপন্স করতে পারিস। ঠিক আছে, ওরা চ্যাটেও রেসপন্স করতে পারে, অসুবিধা নেই। I have done a course in web designing from Coursera. Okay, great. একটা কোর্স করেছো তুমি, যা দেখছি অতুল। তো ওটা একটা গ্রেট জিনিস অবভিয়াসলি। আচ্ছা, তোমার কোনো আইডিয়া নেই? তো বোঝা যাচ্ছে এখানে সব মিক্স হয়ে আছে। অনেকে হয়তো অনেকটা এক্সপার্ট লেভেলে আছে, অনেকে হয়তো মানে মিডিয়াকর লেভেলে আছে, অনেকে হয়তো নিউবি, পুরোপুরি নতুন শুরু করতে চাইছে এই লাইনে। তো লেটস স্টার্ট টকিং অ্যাবাউট ইট। তো তোমরা ওয়েবসাইটস বলতে একটা, আমরা তো ডে টু ডে লাইফে মোবাইল খুলি, একটা কলেজের ওয়েবসাইটে ফর্ম বেরিয়ে গেছে, বা দেখতে গেলে ইউনিভার্সিটি ওয়েবসাইটে আমাদেরকে রেজিস্টার করতে হবে, স্যাররা বলছে। তো ওয়েবসাইট আমাদের এখনকার দিনে ডে টু ডে লাইফে সবার দরকার লাগে, ঠিক আছে। বিজনেস গুলো গ্রো করতে চাইলে ওয়েবসাইট খোঁজে, অ্যাপ খোঁজে তৈরি করার জন্য। এন্ড দাস এই মার্কেটটা প্রচন্ড ভালোভাবে মানে রিচ আছে। আর এই লকডাউনের সময়তে এই মার্কেটটা ডিমান্ড আরো বেড়ে গেছে, কারণ অবভিয়াসলি লকডাউন চলছে, সবাই ফিজিক্যালি অনেকে কন্ট্যাক্ট করতে পারছে না। তো মোস্ট অফ দ্য বিজনেস গুলো অনলাইন যাওয়ার চেষ্টা করছে সো অন। তো আস্তে আস্তে এটার অনেক মানে পপুলারিটি বাড়ছে। ওয়েবসাইটস এর আরো দিন বা দিন মানুষের কাছে কমন হয়ে যাচ্ছে, সবার কাছেই কমন হয়ে যাচ্ছে। তো আমাদের আজকে আমরা বেসিক আলোচনা করতে শুরু করব। যেমন ওয়েবসাইট হচ্ছে গিয়ে মানে দুটো জিনিস নিয়ে কনসিডার করে, ঠিক আছে। একটা ফ্রন্ট এন্ড হয়, একটা ব্যাক এন্ড হয়। আমি জাস্ট এমনি একটা শেয়ার করছি প্রেজেন্টেশন, একটা নর্মাল ওয়েবসাইট যেটা আমি অনেকদিন আগে করেছিলাম, বেসিক ওয়েবসাইট। ওকে, লেটস সি। ওকে, আই হোপ সবাই দেখতে পাবে এটা আমি প্রেজেন্ট করেছি। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছে, আই হোপ কোনো প্রবলেম করছে না। এটা একটা খুবই মজার একটা গেম। তো এটাকে আমরা এই যে এখন আমরা এই ইন্টারাক্ট যেটা করছি, এই গ্রাফিক্যাল ফেজটা, এটাকে আমরা বলি, যেখানটাতে আমরা এই যে একটা ইন্টারাকশন দেখতে পাচ্ছি ক্লায়েন্টের সাথে, যেটা ইন্টারাক্ট করছে, ঠিক আছে। তো একটা ওয়েবসাইটের দুটো দিক হয়, একটা হয় ফ্রন্ট এন্ড, যেটা বেসিক্যালি ক্লায়েন্টের সাথে ইন্টারাক্ট করে, যারা ক্লায়েন্ট গুলো মানে ক্লায়েন্টরা যেখান থেকে দেখে বুঝতে পারে যে এই ওয়েবসাইটটা কিসের কি পারপাসে রয়েছে, কি করতে হবে, কোথায় কিভাবে ফ্লো করছে, কোথায় ক্লিক করতে হবে, সো অন।
আর আরেকটা দিক আছে গিয়ে হচ্ছে গিয়ে ব্যাকএন্ড। ওকে, তো ব্যাকএন্ডটা বেসিক্যালি মেন হেভি ওয়ার্ক, যেমন তোমার রেজিস্টার করা, কোথাও একটা রেজিস্টার করতে গেলে তোমার ইউজার তৈরি হচ্ছে, ইউজারদেরকে সেভ করে রাখতে হবে যে না এই তুমি এত ফেসবুক করছো, ফেসবুকে রেগুলার রেগুলার ছবি আপলোড করছো তোমরা, তো এই ফেসবুক ছবিগুলো একটা সার্ভারে বা সার্ভার বা ডেটাবেস, কথা অনেক কিছু আছে, তো ওগুলো নিয়েও আমরা আসবো অবভিয়াসলি। তো বেসিক্যালি এই জিনিসগুলো হচ্ছে গিয়ে একটা ওয়েবসাইট। এটা অ্যাজ ইউজুয়ালি অ্যাজ ইউ গাইস ক্যান সি খুবই সিম্পল ওয়েবসাইট আছে এগুলো। তো তো এটা হচ্ছে ফ্রন্ট এন্ডের ব্যাপার। তো ফ্রন্ট এন্ডের see many languages in front end, like basic of the front end languages are HTML5 and CSS3. Okay, so HTML is markup language, যেটা টাইপ করলে ওটা বেসিক্যালি তো ওয়েবসাইট গুলো তো আর কম্পাইল হয় না, ওগুলো ইন্টারপ্রেট করে, ব্রাউজার ইন্টারপ্রেট করে ওয়েবসাইট গুলোকে। তো এগুলো কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, HTML বা CSS, এগুলো নর্মাল একটা স্টাইলিং ল্যাঙ্গুয়েজ যেটা ব্রাউজারে ইন্টারপ্রেট করতে পারে। HTML এ করে আমরা বলতে পারি যে একটা ওয়েবসাইটে আমরা স্কেলিটন ডিক্লেয়ার করতে পারি, আর CSS এ করে সেই ওয়েবসাইটের উপর আমরা ডিজাইন করতে পারি। যেমন শুধুমাত্র HTML লিখলে হয়তো তুমি ওয়েবসাইটের উপর এই হোম লেখাটা দেখতে পাবে, বাট এই হোম লেখার উপর হোভার করলে, ইভেন্ট লেখার উপর হোভার করলে কালার মানে রেড হয়ে যাবে, বোল্ড হয়ে যাবে, এই ব্যাপারগুলো এভরিথিং ইজ ডিক্লেয়ার্ড বাই CSS। ওকে, তো যদি কেউ একটু কোড দেখতে চাও, তো আই গেস আই ক্যান শো ইউ গাইজ সামথিং ফ্রম মাই GitLab। এখানটাতে আমার ওই ফ্রন্ট এন্ড এর কোডটা রয়েছে আমার, যেটা বেসিক্যালি এটা পুরোপুরি ফ্রন্ট এন্ড গেমের একটা ওয়েবসাইট, একটা বেসিক ওয়েবসাইট যেটা আমার নর্মাল হোস্ট করা আছে। তো এখানটাতে একটা, এখানে যেমন দেখতে পাচ্ছ তোমরা index.html, index.html ইজ দি মেইন ফাইল হিয়ার। এইটা সবার আগে কম্পাইল হচ্ছে, মানে সবার আগে, সরি নট কম্পাইলিং, ইটস ইন্টারপ্রেটিং। ব্রাউজার এই index.html টা ইন্টারপ্রেট করছে, তখন গিয়ে আমাদের কাছে এই স্ট্রাকচারটা আসছে। আর index.html এর ভেতরে আমরা যদি ঢুকি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানটাতে আমরা main.css বলে আলাদা একটা ফাইল কিনেছি, যার মধ্যে আমাদের সবকটা স্টাইল লেখা আছে। তো এইভাবে আমরা স্টাইলটাকে মানে HTML এর মধ্যে টেনে নিয়ে তারপরে ওটাকে ইন্টারপ্রেট করানো যায় ব্রাউজারের মধ্যে, যার থেকে কিনা তোমার একটা ওয়েবসাইটের বেসিক স্ট্রাকচার রেডি হয়। তো there is another language called JavaScript, basically a powerful programming language. Okay, JavaScript এর মজার ব্যাপার হচ্ছে JavaScript-টা এখনকার দিনে খুবই হাইলি ইন ডিমান্ড আছে, কারণ হচ্ছে কি এটা অ্যাকচুয়ালি হেল্প করে তোমার ইন্টারাক্ট করার জন্য। যেমন এই কালার বাটনটার উপর হোভার করলে, নিউ কালার বাটনটার উপর, এটার উপর আমি যদি হোভার করি যে কালারটা চেঞ্জ হচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হচ্ছে এন্ড সো অন, এগুলো পুরোপুরি হয় হচ্ছে কি CSS এর দ্বারা। HTML এ করে স্ট্রাকচার লেখা হয়েছে, CSS এ করে ডিজাইনটা করা হয়েছে, কিন্তু আমি যখন এতে ক্লিক করব তখন এই যে নিচের কালার গুলো প্রতিবার চেঞ্জ হচ্ছে, উপরে লেখা চেঞ্জ হচ্ছে, এই সব কিছু ব্যাকএন্ডে, মানে একটু ওয়েবসাইটের ব্যাক সাইড থেকে কন্ট্রোল হচ্ছে জাভাস্ক্রিপ্ট এর, বোথ সাইড। ওকে, তো এখন অব্দি কারো কিছু কি মানে কোনো কোয়েশ্চেন্স আছে, কিছু জানতে চাইছো বা সামথিং? You guys can type. Okay, nothing I guess. তো so far এটা ঠিক আছে। তারপরে আমাদের নেক্সট টপিক হয়ে যাবে হচ্ছে গিয়ে, one second, let me mute this one. ওকে, তো আমাদের নেক্সট টপিক হচ্ছে গিয়ে হোয়াট ইজ সার্ভার। ঠিক আছে, তো শঙ্করজি আমি যেমন বললাম, করেছে অতুল। এক্স্যাক্টলি পিএইচপি আমি এক্ষুনি সার্ভারটাতে যেটা যাচ্ছিলাম, পিএইচপি ইজ এ কমপ্লিটলি ব্যাক এন্ড রিলেটেড ল্যাঙ্গুয়েজ। ওকে, ওটা ফ্রন্ট এন্ডের সাথে কোনো রিলেশন থাকে না, ওটা কমপ্লিটলি ব্যাক এন্ড রিলেটেড ল্যাঙ্গুয়েজ। কারণ কি, এটাতে করে তুমি সার্ভারের কোড লিখতে পারবে।
এতে করে তুমি একটা সার্ভারের কোড লিখতে পারবে। পিএইচপি বেসিক্যালি আমাদেরকে সার্ভারের সাথে ফ্রন্ট এন্ডের ইন্টারঅ্যাক্ট করতে হেল্প করে। যেমন ধরে নাও আমি কোনো একটা বেসিক সাইটে গেলাম, আমি যখন বলছি ইভেন্টসে গেলাম, ঠিক আছে? তো ইভেন্টসে গিয়ে আমি এখানে বলছি যে আমি যখন একটা ইভেন্টের মোর ডিটেলে ক্লিক করব, থেকে সার্ভারের কাছে, সার্ভার হচ্ছে কি একটা আলাদা, আমারই যেমন এরকম ডেস্কটপ আছে, কম্পিউটার আছে, সেরকমই আরেকটা কম্পিউটার যেটা আলাদা কোথাও একটা চলছে, যেটা থেকে আমরা ভাড়া করে ওখানটাতে একটা প্রোগ্রাম ফাইল চালিয়ে রেখেছি, এবং ওর থেকে আমরা ওর ডেটাবেস ওগুলো থেকে আমরা সবাইকে ওটাকে সার্ভিস প্রোভাইড করছি। যারা যারা ওই উপরে ইউআরএল টাতে ক্লিক করে হিট করছে, সেই আইপি অ্যাড্রেসটা ওই আলাদা একটা ডিভাইসে হিট করছে, যেখানটাতে আমার সবটা তোলা আছে। সার্ভারটাতে পিএইচপি তে করে যে কোডগুলো লেখা আছে তাতে কি হবে, আমি মনে করি এখানটাতে মোর ডিটেলে ক্লিক করবো, তো আমার এখানটাতে আপাতত কিছু হচ্ছে না অবভিয়াসলি, বাট আমি এখানে করা নেই এটাতে হয়তো, না আছে কয়েকটা পেজে, আর কয়েকটা পেজে নেই, যাই হোক। এখানটাতে দেখো তুমি ব্লগস যেগুলো আছে, তো আমি এখানে ব্লগসে গেলাম, ব্লগসে গিয়ে যদি আমি ভিউ মোর করি, একবারে প্রতিটা ব্লগের লিস্টিং আছে অবভিয়াসলি। তো আমি যদি এখানে একটা ব্লগের মধ্যে ভিউ মোড করি, তাহলে এটা সার্ভারের কাছে রিকোয়েস্ট যাচ্ছে একটা, যে আমার এই ব্লগটা, আমার ব্লগের আইডি হচ্ছে এটা, তোমার কাছে যে ডেটাবেসটা আছে যেখানে তোমার মানে সব ডেটাগুলো স্টোর আছে, সেখান থেকে খুঁজে আমাকে এই রিলেটেড ডেটাগুলো পাঠাও, এই ডেটাগুলো আমার চাই। এবং সেই অনুযায়ী সার্ভার পাচ্ছে, পিএইচপি ওটাকে হ্যান্ডেল করছে, এবং তারপরে পিএইচপি ওটাকে একটা রেসপন্স। এক মিনিট একটু ইন্টারাপ্ট করছি, চ্যাটে বলছে সবাই যে শেয়ার দেখতে পাচ্ছে না, বাট কারা কারা দেখতে পাচ্ছিস না একটু বল। আমি দেখতে পাচ্ছি কিন্তু। ওকে, লেটস সি। একবার অফ করে একবার অন কর। ওকে ওকে, আমি করে নিচ্ছি। আর তুই যখন কি বলে তুই যখন অন করছিস না, অন করছিস স্ক্রিনটা, তুই ক্যামেরাটাকে অফ করে দে, নেট খাচ্ছে ওই জন্য হয়তো প্রবলেম করতে পারে। ওকে ওকে, ঠিক আছে, আমি ক্যামেরাটা বন্ধ করে দিলাম। এবার শেয়ার কর। Yes, I'm sharing. দেখে না, দেখতে পাচ্ছিস? রিপ্লাই কর, দেখতে পাচ্ছিস কিনা। অতুল মৌত্রিশা দেখতে পাচ্ছিস? ওকে, গ্রেট। তো বল আমাকে যে এবার তোরা দেখতে পাচ্ছিস কিনা এখনো স্টিল। ওকে, গ্রেট। তো আশা করছি এবার সবাই দেখতে পাচ্ছে, কারণ অসুবিধা হচ্ছে মুভ অন, ঠিক আছে? তো আমি যেখানটাতে বলছিলাম যে তুই যে সার্ভার রিলেটেড যে কোয়েশ্চেনটা করেছিলি, রিয়েলি ইন্টারেস্টিং, ঠিক আছে? তো ওখানটাতে ব্যাপারটা কি ঘটছে, তোর সার্ভার একটা রিকোয়েস্ট আর রেসপন্স, মানে এইটা বেসিক্যালি ওদের কাজ হয়, ঠিক আছে? একটা ডেটাবেস আছে, একটা আলাদা, অবভিয়াসলি সার্ভার হচ্ছে একটা আলাদা ডিভাইস, যেটা আমি একটু আগে বললাম, যেটা আলাদা কোথাও রাখা রয়েছে, স্টোরেজ ডিভাইস। সেখানটাতে আমাদের একটা ওয়েস্ট ইনস্টল আছে, হয়তো ইউনিক্স ইনস্টল আছে, বা লিনাক্স ইনস্টল আছে, বা মানে লিনাক্স ইনস্টল আছে, বা ইউনিক্স ইনস্টল আছে, বেসিক উইন্ডোজ, ম্যাক, অনেক কিছু হতে পারে। তো তার মধ্যে আমরা একটা স্ক্রিপ্ট লিখে, পিএইচপি স্ক্রিপ্ট লিখে বা অন্য কিছু স্ক্রিপ্ট লিখে চালিয়েছি, বা অ্যাপাচে, যেমন আমাদের এখানে লোকালি চালাতে গেলে যেমন খুব ইজি একটা সফটওয়্যার হচ্ছে জ্যাম্প, লোকালি যদি পিএইচপি চালাতে হয়, তো ওটাও একটা লোকাল একটা সার্ভার ক্রিয়েট করে দেয়, যেটা কিনা তোর পিএইচপি কে ইন্টারপ্রেট করতে হেল্প করে, ঠিক আছে? তো ওরকম টাইপের একটা সার্ভার রয়েছে, যেখানটাতে পিএইচপি কিছু স্ক্রিপ্টস লেখা আছে। ভিউ মোডটাতে ক্লিক করছি, তখন এটা একটা রিকোয়েস্ট পাঠাচ্ছে ওই সার্ভারের কাছে, যে আমার এই ডেটাগুলো চাই এই ব্লগে, ঠিক আছে? তো তখন ও আমাকে ওই ডেটাগুলো মানে সেন্ড করছে, ওটা হচ্ছে রেসপন্স ব্যাক করছে। এই রিকোয়েস্ট আর রেসপন্স কে হ্যান্ডেল করা, ডেটা সেভ করা, ভ্যালিডেশন করা, এগুলো হচ্ছে গিয়ে পিএইচপি মেইন পারপাস। তো পিএইচপি অবভিয়াসলি ওয়ান অফ দি মোস্ট মানে ফাস্ট ল্যাঙ্গুয়েজ, যেটা প্রথম ব্যাকএন্ডে বেরিয়েছিল, ব্যাকএন্ড ডেভেলপমেন্টের জন্য একটা ওয়েবসাইটের, এবং এখনো অব্দি পিএইচপি তে খুব হাই ডিমান্ড আছে, কারণ হচ্ছে পিএইচপি খুব চিপ,
যদি তুমি মানে তোরা কেউ পিএইচপি তে কখনো ওয়েবসাইট ডেভেলপ করিস, তাহলে তোদের যে সার্ভার কস্টিং গুলো পড়ে বা অন্য অন্য ধরনের যে কস্টিং গুলো পড়ে, সেগুলো খুব প্রচন্ড চিপ হয়। তো সেই জন্য পিএইচপিটা লোকেরা প্রেফার করে, ছোটখাটো বিজনেস বা ছোটখাটো ক্লায়েন্টসরা পিএইচপির ওয়েবসাইট প্রেফার করে। ঠিক আছে, সেই জায়গায় জাভাস্ক্রিপ্ট তোরা যদি নিস, তাহলে জাভাস্ক্রিপ্টে করে এখন ব্যাকএন্ড করা যায়। অবভিয়াসলি জাভাস্ক্রিপ্ট শুধুমাত্র ফ্রন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ নয়, জাভাস্ক্রিপ্ট বোথ সাইড ইউজ করা যায়। তো জাভাস্ক্রিপ্টের যদি তোরা ব্যাকএন্ড করিস তাহলে সেটা মাচ মোর এক্সপেন্সিভ। গুলো যেগুলো হয় যেমন পিএইচপি সার্ভার গুলো বলে অ্যাপাচি সার্ভার, সেরকম জাভাস্ক্রিপ্টের অনেক কটা সার্ভার আছে, তার মধ্যে একটা হচ্ছে ইঞ্জিনেক্স সার্ভার। ঠিক আছে, তো এই সার্ভার গুলোর যেহেতু সিকিউরিটি লেভেল আলাদা থাকে, ফাংশনালিটিস আলাদা থাকে, অনেক রিকোয়ারমেন্টস আলাদা থাকে, সেই অনুযায়ী এদের কস্টিংও ডিফারেন্ট পড়ে। আর এদের কস্টিং অনুযায়ী মানে একটা ক্লায়েন্টের ডিসাইড হয় যে কোন প্রজেক্টটাতে আমরা কোনটা ইউজ করবো। রিয়েলি ইম্পর্টেন্ট থিং, কারণ একটা ক্লায়েন্ট চাইতে পারে একটা রিয়েল টাইম আপডেটেড জিনিস, যেটা হয়তো জাভাস্ক্রিপ্টটা তুমি খুব ইজিলি হতে পারে এবং খুব এফিসিয়েন্টলি হতে পারে, বাট ও অতটা টাকা খরচা করতে পারবে না বা এরকম কিছু, তখন আমাদেরকে আদার ওয়েজ খুঁজতে হয়, তখন পিএইচপি মুভ করতে হয় এন্ড সো অন। ওকে, তো আই হোপ সবাই এখন অব্দি ক্লিয়ার আছে সার্ভার ব্যাপারটা কি হচ্ছে এন্ড সো অন। Which one is good for backend development, JavaScript or PHP? Obviously in modern days Node.js যেটা খুবই পপুলার আছে, এবং এখন Node.js এর উপর ম্যাক্সিমাম কাজ হয়। খুবই কম লোকেরা হয় যারা এখনকার দিনে পিএইচপি তে মানে ব্যাকএন্ড করাতে চায়। তুই যদি খুব হাইফাই লেভেলের মানে মানে এখনকার দিনে একটু হাইফাই লেভেলের কিছু ডিমান্ড আসে, মানে Node.js এ করাটা বেটার হয়। আর Node.js এ করলে ওয়েবসাইট অনেক বেশি ফাস্ট হয়, রেসপন্সটা অনেক বেশি ফাস্ট হয় পিএইচপি তুলনায়। তুই অনেক বেশি ফাস্ট হয়, অনেক বেশি ফ্লেক্সিবিলিটি পাওয়া যায়, কারণ জাভাস্ক্রিপ্টে তুই জেসন ডেটা নিয়ে ঘাটাঘাটি করতে পারিস। তো পিএইচপি তে জেসন ডেটা নিয়ে তুই মানে জেসন ইজ এ ফরম্যাট অফ ডেটা, ঠিক আছে, মানে ওটা খুবই ফ্লেক্সিবল হয় ইন টার্মস অফ ইউজিং ইট। তো ওটা নিয়ে প্রচন্ড ভালোভাবে মানে পাঠানো, রেসপন্স পাঠানো নেওয়া, এগুলো খুব ইজি হয়। দিনে জাভাস্ক্রিপ্ট এই জন্য লোকেরা খুব প্রেফার করে নোড.জেএস। ওকে, আর পিএইচপি ওকে। সো সৌম্যদীপ যেমন বলছে যে একবার রিক্যাপ করা যাক ফ্রন্ট এন্ডের এইচটিএমএল সিএসএস। তো আরেকবার, তো ফ্রন্ট এন্ডের এইচটিএমএল সিএসএস হচ্ছে গিয়ে, তোদেরকে যদি আমি একটা দেখাই যে এটা, তো এখানে অ্যাজ ইউজুয়ালি যেটা দেখতে পাচ্ছি, এটা আমারই তৈরি করা একটা প্রজেক্ট। ঠিক আছে, তো এখানটাতে তোর এই যে সামনের দিকে যেই পুরো ইউআইটা দেখতে পাচ্ছিস, ইউআই মানে ইউজার ইন্টারফেস, যে এখানটাতে হোভার করলে এরকম টাইপের হালকা কালার চেঞ্জ হচ্ছে, হোভার করলে এরকম হচ্ছে, পুরো এটা কালার ব্লু হবে, এই পুরো জিনিসটা হচ্ছে ফ্রন্ট এন্ড। ওকে, ব্যাক এন্ড হচ্ছে গিয়ে আমি যখন এখানটাতে ক্লিক করছি তখন একটা রেসপন্স আমাকে ব্যাক করছে, দিস ইজ ব্যাক এন্ড। ওকে, তো ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ডের মানে ফ্রন্ট এন্ডের মধ্যে এইচটিএমএল আর সিএসএস হচ্ছে কি খুব একটা বেসিক, মানে যারা শুরু করে ফ্রন্ট এন্ডে তাদেরকে এইচটিএমএল সিএসএস জানতেই হবে, কারণ এইচটিএমএল সিএসএস টাই বেসিক অফ ওয়েব ডিজাইন। এইচটিএমএল টা কি, এইচটিএমএল ইজ এ স্ট্রাকচার অফ ওয়েবসাইট, স্ট্রাকচার করে। যেমন আমি যদি এইচটিএমএল এ লিখি, যেমন আমি এখানটাতে দেখিয়েছিলাম আমার গিটল্যাবটাতে, যে আমার এখানটাতে যেমন দেখতে পাচ্ছি H1 করে, মানে হেডার 1 করে আমার লেখা আছে যে RGPA, এই লেখা, এই টাইটেলটা দেওয়া আছে। তো আমার ওই জন্য এটা এত বড় করে দেখাচ্ছে কালার গেমের মধ্যে, হেডার 1 RGPA আর এটা। বাট এইটা যে এত বড় করে দেখাচ্ছে, বাট এটার যে কালারটা হোয়াইট হবে, ব্যাকগ্রাউন্ডে যে শ্যাডো পড়বে হালকা একটু, তাহলে সেগুলোকে আমি কি কোথা থেকে ডিসাইড করবো? সেগুলো আমি ডিসাইড করছি এই আইডিটা দিয়ে। ওকে, এক একটা এখানে অনেক ধরনের কনসেপ্ট আছে, তোরা যদি ইনডেপথ যাস অনেক বেশি বুঝতে পারবি। আমি জাস্ট একটা ওভারঅল আইডিয়া দিচ্ছি যে একটা H1 এর মধ্যে একটা আইডি প্রোভাইড করেছি, কি কিনা কালার ডিসপ্লে। তো এই কালার ডিসপ্লেটার আইডিটা ধরে আমার একটা স্টাইল লেখা আছে, লেটস সি দি স্টাইল। কালার গেসিং গেমটাতে ব্যাক করি এন্ড আমরা ওপেন করি main.css। ওকে, তো এই ধরনের অনেক কটা স্টাইল এখানে, অবভিয়াসলি আমার এখানটাতে অনেক কনজেস্টেড ওয়েতে লেখা আছে, বাট
অ্যাজ ইউ গাইস ক্যান গেস যে এখানটাতে যেমন উইথ আমার হবে 30%, এখানে কালার্স থাকবে, প্যাডিং থাকবে, এন্ড সো অন, ফন্ট ফ্যামিলি আছে, ফন্ট ওয়েট আছে, বোল্ড হবে লেখাটা, টেক্সট অ্যালাইনটা সেন্টার হবে, কালারটা হোয়াইট হবে, কালার হেক্সপোর্ট হবে মানে দেওয়া ওই জন্য, এন্ড সো অন। তো এই ব্যাপারটা হচ্ছে গিয়ে সিএসএস এ ডিফাইন করছে যে আমার ওয়েবসাইটে কেমন লুকিং হবে। ওকে, তো আশা করছি ফ্রন্ট এন্ডে এই জায়গাটা সবার ক্লিয়ার আছে যে হোয়াট ইজ এইচটিএমএল এন্ড হোয়াট ইজ সিএসএস। কেউ কি রেসপন্স করবি নাকি আবার রিক্যাপ করতে হবে? ওকে, সো আই গেস সবাই বুঝতে পেরেছে হোয়াট ইজ এইচটিএমএল এন্ড হোয়াট ইজ সিএসএস। তো এইচটিএমএল আর সিএসএস এর ব্যাপারগুলো খুব ভালো করে ক্লিয়ার করা গেল, থ্যাংক ইউ। আর তো নেক্সট টপিকে যদি আমরা যাই, তাহলে নেক্সট টপিক হচ্ছে গিয়ে আমাদের যেটা বললাম জাভাস্ক্রিপ্টের ব্যাপারটা, যেটা বললাম যে ইন্টারাকশনটা। লেটস রিক্যাপ জাভাস্ক্রিপ্ট ওয়ান সেকেন্ড। যে আমি যেটা বললাম যে সিএসএস এ করে হোভার করলে কালার চেঞ্জটা আসছে, এটা পুরোপুরি জাভাস্ক্রিপ্টে করে মানে সরি সিএসএস এ করে আসছে কালার চেঞ্জটা, বাট এটা ক্লিক করলে আমার এতগুলো ওয়েবসাইটে দেখতে গেলে দু জায়গায় চেঞ্জ হচ্ছে, এখানে টেক্সট চেঞ্জ হচ্ছে আর এখানে কালার কোড গুলো চেঞ্জ হচ্ছে সবকটা। পুরোপুরি চেঞ্জেস হচ্ছে, এটা হচ্ছে গিয়ে জাভাস্ক্রিপ্টে করে। তো আমার ইউজ করি এগুলো ভ্যানিশ হয়ে যাওয়া, ট্রাই এগেন লেখা আসা, এই জিনিসটাই কমপ্লিটলি জাভাস্ক্রিপ্টে করে করছে। বলো this game though I coded it. So let's জাভাস্ক্রিপ্টের ব্যাপারটা আশা করছি সবাই বুঝতে পেরেছি যে ওটা ইন্টারঅ্যাক্ট করছে, বাটন ক্লিক করলে কি হবে না হবে এই টাইপের ইন্টারাকশন গুলো জাভাস্ক্রিপ্ট নর্মালি করে। তো আফটার দ্যাট আমি জাস্ট বলতে চাইছি যে এটা তো ওয়েব ডিজাইনিং নিয়ে, তো আমি যেটা এতক্ষণ ধরে কথা বলছিলাম এটা কমপ্লিটলি ওয়েব মানে ডিজাইন ডেভেলপমেন্ট, ঠিক আছে? মানে ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের জন্য এগুলো লাগে, স্ক্রিপ্ট সিএসএস এগুলো পুরোপুরি একটা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের জন্য লাগে। বাট একটা প্রসেস কিভাবে চলে, একটা অ্যাকচুয়াল যে তোর কি বলে একটা প্রজেক্টের, যে একটা ক্লায়েন্ট এলো বললো আমার এই রিকোয়ারমেন্ট আছে, আমার এরকম একটা প্রজেক্ট করার ইচ্ছা আছে, যে তোমাদের কাছে কোনো মানে তোমার কাছে কোনো ডিজাইন ইন্সপিরেশন আছে কিনা বা ডিজাইন করা আছে কিনা, আগে থেকে কিছু ভাবা আছে কিনা যেটা থেকে তুমি ওয়েবসাইটটাকে তৈরি করবে, এন্ড সো অন, এরকম ভাবে কথাবার্তা চলে। তো আমরা যেভাবে বুঝতে পারছি যে ওয়েবসাইট ডিজাইনিং এর ফার্স্ট পার্ট হচ্ছে গিয়ে ইউআই ইউএক্স ডিজাইন, ঠিক আছে? তো ইউআই ইউএক্স ডিজাইন হচ্ছে কি বেসিক্যালি একটা প্রোটোটাইপ ডিজাইন করা হয়, যেটা বিফোর হ্যান্ড বোঝার জন্য যে ওয়েবসাইটটা কিরকম দেখতে হওয়া উচিত। লেটস গিভ ইউ গাইজ আ এক্সাম্পল যেটা আমি করেছি অনেক কটা। লেটস সি দিস ওয়ান। নো আইডিয়া হোয়াট ইজ দিস ওয়ান। সো এটা একটা ওয়েবসাইট এসেছিল স্টার ম্যাপস, যারা বেসিক্যালি তোর ডেট অফ বার্থ বলে দিলে, ডেট অফ বার্থ ডেট অফ বার্থ বার্থ প্লেস বলে দিলে সেই টাইমে, সেই ইয়ারের টাইমে তোর স্টার্স এর ম্যাপিং গুলো কিরকম ছিল সেটা নিয়ে একটা ছোট্ট প্রোডাক্ট বিক্রি করে, পুরোপুরি এটার উপরই বেসিস করে একটা ছোট করে বিজনেস। তো এটা এটা ওরা আমাদেরকে ফার্স্টে বলেছিল যে আমরা এরকম একটা নিট অ্যান্ড ক্লিন ডিজাইন চাই, যেটা অ্যাপিলিং হবে ফর আদার্স। আমাদের আপাতত জন্য ডেস্কটপ ভার্সন চাই, যার জন্য আমি কোনো দেখতে পাচ্ছি মোবাইল ভার্সনের জন্য ডিজাইন করিনি টাইমলি। অ্যান্ড আমাদের ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ চাই, সমান সমান ওদের কাছে অনেক কিছু নেওয়া হয়েছিল ডেটা। তো আমরা সেই অনুযায়ী প্রথমে এই ডিজাইনটা করেছিলাম, যে একটা রিভিউ জায়গা রয়েছে ক্লায়েন্টসদের, একটা ইনস্টাগ্রাম ফিড রয়েছে ক্লায়েন্টসদের, একটা ছোট স্টোরি হাইলাইটস এন্ড সো অন, একটা সুন্দর করে ডিজাইন করা হয়েছিল। তো ক্লায়েন্ট এটাকে দেখে একটা ছোট্ট মডিফিকেশন বলেছিল, যেটা হচ্ছিল গিয়ে এই সেকশনটা এখানে থাকবে আর এই লাস্টে চলে যাবে। তো একটা সেকশনে চেঞ্জ হয়েছিল, আর কয়েকটা জায়গায় টুকটাক ফন্টের সাইজ, ফন্টের কালার এন্ড সো অন এগুলো চেঞ্জেস গুলো হয়েছিল। তো এই জিনিসটা যদি আমাদেরকে ডেভেলপমেন্ট ফেজে করতে হয় তাহলে এটা অনেকটা টাইম টেকিং হয়ে যায়।
দ্যাটস ওয়াই এটা আগে থেকে করা হয়, এটাকে বলে ইউআই ইউএক্স ডিজাইন, ওকে, বা প্রোটোটাইপ ডিজাইন ওয়েবসাইটের জন্য। তো এটা হচ্ছে কি একটা ওয়ান অফ দি প্রসেস যে ওয়েব ডিজাইনিং পরপর কিভাবে এগোয়। আশা করছি তোদের কাছে এটা ক্লিয়ার আছে সোফার। ওরা তো সফটওয়্যারে পড়েইছে প্রোটোটাইপ ডিজাইনিং, এইটার মতনই জিনিসটা। তো হ্যাঁ, ওদের করে থাকা উচিত। বেসিক্যালি জিনিসটা সেরকমই, আগে একটা জিনিস করে নিল, তারপর ক্লায়েন্টকে দেখালো, তারপর সেটার উপর রিভিউ করে সবাই তোদের, রেসপন্স। কারোর কি কিছু মানে কোয়েশ্চেন্স আছে এখন অব্দি সোফার এই প্রোটোটাইপ ডিজাইনিং বা যে জায়গাটা বললাম বা সোফার যতটা কথা হয়েছে সেটা নিয়ে? ওকে, ক্লিয়ার টিল নাও, গ্রেট। ওকে, গ্রেট। সো এখন অবধি সবাই সব কিছু বুঝতে পারছে। তো আমরা প্রথমে এই ওয়েবসাইট ইউআই ইউএক্স ডিজাইন হয়, তারপরে আমাদের যাই হচ্ছে গিয়ে সেই ইউআই ইউএক্স টা আসে হচ্ছে গিয়ে আমাদের ফ্রন্ট এন্ড এর ডেভেলপারের কাছে। সেটা সরি, এখানটাতে আসে, এইটা পরে ডেভেলপারের কাছে পাঠানো হয় যে ক্লায়েন্ট এরকম একটা ওয়েবসাইট চাইছে। তো অ্যাট দ্যাট টাইম ডেভেলপার বসে বসে এটাকে কোডেড করে, যে এইচটিএমএল এ কোড করে, সিএসএস করে, ফ্রন্ট এন্ড ফেস, ওকে, যে এখানটাতে এইচটিএমএল এ কোড হলে এরকম মানে এরকম ভাবে করে এরকম ডিজাইনটাকে কনভার্ট করে ওয়েবসাইটটাকে দাঁড় করানো, একটা মানে নর্মাল ইন্টারঅ্যাক্টিভ ওয়েবসাইট দাঁড় করানো, সেটা হচ্ছে কি ফ্রন্ট এন্ড এর কাজ। আফটার দ্যাট কোন বাটন এখানটাতে ক্রিয়েট ইউর নাও বলে যে বাটনটা আছে, যে অটোমেটিক মানে একটা সেলিং পেজে নিয়ে চলে যাবে, বা রিভিউজ এ ক্লিক করলে অটোমেটিক ডাউন টু রিভিউতে চলে যাবে, এগুলো ফার্দার অনেক কিছু দেখা যাবে, এই ব্যাপারগুলো এন্ডের কাজ, যেটা বললাম পিএইচপি তে করে বা নোড জেএস এ করে ইন্টারঅ্যাকশন করে রেসপন্স করে, এগুলো হচ্ছে গিয়ে কমপ্লিটলি ব্যাক এন্ডের কাজ। তো প্রথমে করা হয় ইউআই ইউএক্স, তারপরে করা হয় ফ্রন্ট এন্ড, এন্ড ফ্রন্ট এন্ড চলতে চলতে অনেক সময় ব্যাক এন্ড চলে, কিন্তু ফ্রন্ট এন্ডটা নর্মালি আগেই হয়, কারণ হচ্ছে থাকে যে কিরকম ভাবে মানে ওয়ার্কফ্লোটা এগোবে। তো ফ্রন্ট এন্ড, আফটার দ্যাট ব্যাক এন্ড, আফটার দ্যাট ওটাকে ইন্টিগ্রেট করা হয় ব্যাকএন্ডটাকে এই ওয়েবসাইট গুলোর উপর, যেটাতে মানে ইন্টিগ্রেট করা হয় মানে কি, তোর প্রথমে তুই কোড লিখছিস পিএইচপি তে যে আমার এখানে যদি ক্লিক করা হয়, মানে এখানে যদি ক্লিক করা হয় তাহলে এই পেজে নিয়ে যাবে, বাট অ্যাকচুয়ালি তো তোর এই এইচটিএমএল সিএসএস এর সাথে লাগানো নেই ওই কোডটা, পিএইচপি কোডটা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছে, এইচটিএমএল সিএসএস এর কোডটা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছে। তো বেসিক্যালি আমি যখন এখন ক্লিক করছি তখন কিছুই হচ্ছে না। তো এই ইন্টিগ্রেশন ফেজটাতে কি করা হয়, ইন্টিগ্রেশন ফেজটাতে এই পিএইচপি কোডটা আর এটার মধ্যে লিংক করা হয়, লিংক করে প্রপারলি সব চেকিং গুলো করা হয় যে সব করা বাটন গুলো প্রপার ফাংশনালিটিস গুলো প্রোভাইড করছে কি করছে না। তো দ্যাট ইজ কল্ড ইন্টিগ্রেশন ফেজ, ওকে। তো ইন্টিগ্রেশন ফেজটা হয়ে যাওয়ার পর যেটা আসে সেটা হচ্ছে ডিপ্লয়মেন্ট ফেজ। এটা হচ্ছে কি পুরোপুরি একটা লাইফ সাইকেল একটা প্রজেক্টের, ঠিক আছে। তো ডিপ্লয়মেন্ট ফেজে তুই অবভিয়াসলি পিএইচপি তে করলে অ্যাপাচে বা ওরকম টাইপের জায়গাগুলো ডিপ্লয় করতে পারবি, একটা সার্ভার থাকবে যেখানে গিয়ে তোকে কোড গুলোকে আপ করতে হবে, এবং ওখান থেকে ওখানের সাথে একটা ডোমেন রিলেটেড থাকবে, যে ডোমেন গুলোতে ক্লিক করলে, যেমন এই ডোমেনটা আছে, এই ডোমেন গুলোতে ক্লিক করলে তোর একটা ওয়েবসাইট খুলে যাবে, ওকে। তো এগুলো হচ্ছে কমপ্লিটলি একটা ইন্টিগ্রেটেড ফেজ। এই প্রসেসটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? আই হোপ নেই, তবু একবার আস্ক করে নি। ডিপ্লয়মেন্ট কি বা কারো কোনো কোয়েশ্চেন আছে এখনো? ওকে, গ্রেট। তো নেক্সট আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে যে টপিকটাতে আমরা মুভ করব, ঠিক আছে, সেটাকে আমি বলবো হচ্ছে কি ফ্রেমওয়ার্কস আর লাইব্রেরিজ, ঠিক আছে। তো যেমন তোরা দেখেছিস যে অনেক রকম ভাবে এইচটিএমএল সিএসএস লিখে লিখে কাজ মানে কাজ করা যেতেই পারে, তুই ফ্রম স্ক্র্যাচ আমরা সবাই এইচটিএমএল লিখে সিএসএস লিখে একটা ওয়েবসাইট দাঁড় করাতেই পারি, কিন্তু সেই এইচটিএমএল সিএসএস এ করে প্রথম থেকে যদি তুই বাটনে হোভার করলে এরকম কালার হবে, এরকম মানে ফন্ট সাইজ হবে, এরকম এতটা হাইট হবে, উইথ হবে,
এত কিছুকে প্রতিটা জায়গায় আলাদা আলাদা করে ডিক্লেয়ার করতে থাকা, ইয়ে করতে থাকা, এগুলো একটা খুব টাইম টেকিং ব্যাপার হয়ে যায়, ঠিক আছে? তো ইন দ্যাট কেস আমরা কি করি, আমরা লাইব্রেরিজ ইউজ করি। লাইব্রেরিজ হচ্ছে কি আলাদা একজন কোডগুলোকে লিখে রেখেছে, আর আমরা সেটাগুলোকে জাস্ট ইমপ্লিমেন্ট করে আমাদের নিজেদের জন্য সুবিধা করছি। তো ওয়ান অফ মোস্ট ফেমাস মানে ফ্রন্ট এন্ড লাইব্রেরি হচ্ছে বুটস্ট্র্যাপ। ওকে, এটাতে করে আমরা যেমন দেখতে পাচ্ছি বুটস্ট্র্যাপ ইজ সব থেকে মানে ফেমাস লাইব্রেরি হচ্ছে ফ্রন্ট এন্ডের দিক থেকে। অবভিয়াসলি কম্পোনেন্টস থাকে যেগুলো আমরা ইউজ করতে পারি, যেমন দেখানো যাক কার্ডস। ওকে, তো এটা একটা কার্ডের ডিজাইন আছে, এই ডিজাইনটা প্রি অ্যাপ্লাইড আছে, একজন আলাদা একজন এরকম একটা ডিজাইন কোডেড করে রেখে দিয়েছে, নিচে একটা ছোটখাটো কোডের এক্সাম্পল রয়েছে। তো এটা বেসিক্যালি এইচটিএমএল এর এক্সাম্পল রয়েছে, বাট সিএসএস টা ওরা আলাদা মানে করে দেখায়, ওটা ওদের ফাইলে, নিজস্ব ইন্টারনাল ফাইলে ওদের লেখা আছে। তো এখানে যেই ক্লাসগুলো আছে, এই কার্ড বলে ক্লাসটা, আমি যে কোনো ডিভে যদি কার্ড বলে ক্লাসটা লাগাই, এই লাইব্রেরিটাকে আমার প্রজেক্টের সাথে লিঙ্ক করলাম, লিঙ্ক করার পর আমি যে কোনো একটা ডিভে বা ইমেজের মধ্যে যদি আমি কার্ড ইমেজ টপ এই ক্লাসগুলোকে যদি লাগাই, ঠিক আছে, তাহলে আমার অটোমেটিক্যালি এই স্টাইলটা পিক আপ করে নেবে। একটা কার্ডের আমার বেসিক এরকম একটা স্টাইল চলে আসবে, যেটা ইউ গাইজ ক্যান সি যে আমার এই পুরো সাইটটা পুরোপুরি বুটস্ট্র্যাপ করেই করা। এখানে খুবই মিনিমাল চেঞ্জেস আমি করেছিলাম লিটারালি। তো পুরোটা বেসিক্যালি বুটস্ট্র্যাপে করে করা, যে আরো ভালো করে বুঝতে পারবি এখানগুলোতে যদি কার্ডগুলো দেখিস। কার্ডগুলো বেসিক্যালি পুরোপুরি বুটস্ট্র্যাপ কার্ডস আছে, জাস্ট কয়েকটা জায়গায় আমার যেগুলো খুব দরকার লেগেছে আমি সেই অনুযায়ী ফন্ট সাইজ, ফন্ট কালার, বাটন কালার্স এন্ড সো অন গুলোকে চেঞ্জ করতে চেয়েছি। ওকে, তো এই জিনিসটা এই পুরো একটা ওয়েবসাইট ডেভেলপ করার জন্য ইজিয়ার হয়ে যায় যখন আমরা কোনো লাইব্রেরি ইউজ করি। ওকে, লাইব্রেরির সাথে মানে খুবই ফ্রেমওয়ার্ক, ফ্রেমওয়ার্ক হচ্ছে গিয়ে লাইক লেটস সি ওয়ার্ডপ্রেস। ওকে, তো আমাদের কাছে ওয়ার্ডপ্রেস আছে, খুব একটা ফেমাস একটা কি বলবো মানে ফ্রেমওয়ার্ক ফর ওয়েব ডেভেলপার। ঠিক একটা তোকে ড্যাশবোর্ড দিয়ে দেয়, যেখান থেকে তুই এই ফ্রেমওয়ার্কটা ইউজ করলে তোর অটোমেটিক একটা ড্যাশবোর্ড পেয়ে যাবি, যেখান থেকে তোর কন্টেন্ট গুলোকে আপ করতে পারবি। ব্লগার্সদের জন্য খুব ফেমাস, যার জন্য যে ওরা নিজে থেকে নিজেদের কন্টেন্ট লিখে জাস্ট সেভ করে অটোমেটিক সাইটের মধ্যে গিয়ে একটা দেখে নতুন সেকশন অ্যাড হয়ে গেছে ফ্রন্ট এন্ডে। অ্যান্ড তো ওদেরকে বেসিক্যালি সেরকম ভাবে কোনো কোডিং লিখতে হয় না, বা খুব হাইফাই লেভেলের কিছু কোডিং লিখতে হয় না, জাস্ট ওয়ার্ডপ্রেস এর প্রি ডিফাইন ফাংশনস গুলোকে ফলো করলেই অনেকটা কাজ মিটে যায়। পিএইচপি ফ্রেমওয়ার্ক এটা পুরোপুরি, ওয়ার্ডপ্রেস খুবই ফেমাস পপুলার পিএইচপি ফ্রেমওয়ার্ক। আর এটা অবভিয়াসলি রিয়েল সাইটটা নয়, রিয়েল সাইটটা হচ্ছে wordpress.org, সেটা আলাদা, আমি এখন খুলিনি, পেলাম না সামনে দেখতে। তো যাই হোক, ওয়ার্ডপ্রেস হচ্ছে কি একটা পিএইচপি ফ্রেমওয়ার্ক, যাতে করে তোর ওদের অলরেডি একটা প্রিডিফাইন ফ্লো আছে, যে তোকে একটা যদি তুই মানে সামনে একটা পেজ দেখাতে চাস, তাহলে তোকে ওটাকে index.php নাম দিতে হবে। তুই যদি একটা হোম পেজ তৈরি করতে চাস, যেটাতে এখান থেকে ক্লিক করলে হোমে যাবে এরকম পেজ তৈরি করতে চাস, তাহলে ওটাকে হোম আন্ডারস্কোর টেমপ্লেট ডট পিএইচপি করে নাম দিতে হবে। এরকম এই নেমিং কনভেনশন গুলো ওরা পুরোপুরি বলে দিয়েছে, ডিফাইন করে দিয়েছে, মানে পুরোপুরি একটা স্ট্রিক্ট রেগুলেশনস এর মধ্যে থাকে। এই জিনিসটাকে বলে ফ্রেমওয়ার্ক, ঠিক আছে? ওটার মধ্যে খুবই স্লাইট যে ডিফারেন্সটা আছে সেটা হচ্ছে গিয়ে লাইব্রেরি নর্মালি কন্ট্রোলটা আমাদের হাতে থাকে, যে আমরা কোথায় ক্লাস, যদি আমরা কোথাও কার্ড ক্লাস বসাই তাহলে কার্ডের আইডিটা মানে স্টাইলটা বসবে নাহলে বসবে না। বুটস্ট্র্যাপ ইজ এ লাইব্রেরি, যেখানে আমি কার্ড ক্লাসটা বসাচ্ছি সেখানে আমার কার্ডের মতন স্টাইলটা বসছে নাহলে বসছে না। বাট ইন কেস অফ ওয়ার্ডপ্রেস কন্ট্রোলটা আমাদের হাতে নেই, কন্ট্রোলটা ওর হাতে আছে। আমাদেরকে ওর বলে দেওয়া ওয়েতেই এগোতে হবে, পেজগুলোর নাম ওইভাবেই ডিক্লেয়ার করতে হবে যেভাবে ও চাইছে, আন্ডারস্কোর টেমপ্লেট দিয়ে, আন্ডারস্কোর পেজেস দিয়ে, ইউনিক পেজ নাম্বার দিয়ে এন্ড সো অন, যেরকম ভাবে হতে পারে। কিভাবে পেজের টেমপ্লেটিং করা উচিত, হেডার আলাদা করা উচিত নাকি করা উচিত না, প্রতিটা জিনিস এতে ডিফাইন করা থাকবে।
ওকে, তো এইটাই হচ্ছে বেসিক একটা লাইব্রেরি আর কার্ডের মধ্যে ডিফারেন্স। কন্ট্রোল আমাদের হাতে থাকে, কন্ট্রোল আমাদের হাতে থাকে না। আর অনেকটা কনফিউজিং হয়ে যেতে পারে। ওকে, অনেকে কি কোয়েশ্চেন করেছে অতুল, অল দিস প্ল্যাটফর্মস আর ফ্রি অফ কস্ট, হোয়াট আর দি হোস্টিং সাইটস, হুইচ ওয়ান বেস্ট, বা কোনটার কথা বলছিস বল। আহ, অতুল কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করেছি, আমি ঠিক আন্ডারস্ট্যান্ড করতে পারছি না যে কোন ওয়েবসাইট গুলো রেসপেক্টে বলছিস বা কি বলছিস। একবার প্লিজ রিপিট করলে ভালো হয়। অতুল আর শিশির যদি একটু আনমিউট করে বলিস ভালো হয়। মানে কোন রেসপেক্টে বললি আমিও বুঝতে পারলাম না কোশ্চেনটা। আচ্ছা, ওয়ার্ডপ্রেসের রেসপেক্টে বলছেন। আচ্ছা, হ্যাঁ, ওয়ার্ডপ্রেস এর হোস্টিং, ওয়ার্ডপ্রেস অবভিয়াসলি আমাদেরকে হোস্টিং কিনতে হয়। ওয়ার্ডপ্রেস এর হোস্টিং হচ্ছে পিএইচপি, যেরকম বললাম পিএইচপি একটা অ্যাপাচে সার্ভারে থাকে। WordPress যেহেতু একটা পিএইচপি ফ্রেমওয়ার্ক, ওটা কোডে তো একেবারে পিএইচপি লেখা আছে, জাস্ট অনেক হাইফাই লেভেলে লেখা আছে, আলাদা একজন লিখে রেখে দিয়েছে ওই হাইফাই লেভেলের কোডটা, আমরা জাস্ট ধরছি ইউজ করছি। ওকে, তো ওটাকে আমাদেরকে অ্যাপাচে সার্ভারেই রাখতে হবে। এরকম টাইপের। তো সার্ভার কস্টিং তুই যদি বলিস, তাহলে আমি একটা বেসিক আইডিয়া দিতে গেলে আমাদের কলেজের যেটাতে আমি প্রথম ওয়েবসাইট গুলো আপ করেছিলাম, তোর স্পার্কোয়েস্টে যে ওয়েবসাইটটা করেছিলাম, তখন আমার মনে আছে অনেক স্যার বলেছিল সার্ভার কস্টিং গুলো আনলিমিটেড জিবি বলে একটা ওয়েবসাইট আছে যেখান থেকে খুবই লো কস্টে এরকম টাইপের ডোমেইন এন্ড সার্ভার বাই করা যায়। তো তখন ওগুলোর কস্টিং ছিল 3,000 4,000 মতন এরকম টাইপের। খুবই মানে কম একটা সার্ভার দেখতে গেলে। তো এরকম টাইপের মিনিমাম বাজেট গুলো ধরে আইডিয়া করে রাখতে হবে। ডোমেন হোস্টিং যেগুলো আর কি। এক্স্যাক্টলি। ডোমেন তো ডট কম অবভিয়াসলি ডিপেন্ড করে, যে ডট কম হলে বেশি দাম পড়বে, বেশি ডট দাম, হ্যাঁ। মি হলে আরো বেশি দাম পড়বে, ডট আইও হলে তো পুরোপুরি ছাড়িয়ে এটা যাবে। আমাদের স্পার্ক কোয়েস্টের জন্য নেওয়া হয়েছিল। ওটা ফার্স্টে কত পড়েছিল, আই থিঙ্ক 3000 মতো পড়েছিল। 399 হ্যাঁ, আর প্রত্যেক 399 ইয়ারে ওটাকে 1500 করে ওটাকে রিনিউ করতে হয়। রিনিউ করতে হয়, ওটা তো হোস্টিংটা প্লাস ডোমেনটা। এগুলো একটা খরচা আছে। তো অবভিয়াসলি রিনিউ করাতে হবে তোকে, তো যদি রিনিউ না করাস তাহলে আলাদা কেউ ওটাকে বাই করে নিতে পারে তোর জায়গায়, এবং ওটাকে নাও ফেরত পেতে পারিস এই ডোমেনটা। কারণ একটা ডোমেনে তুই যেমন facebook.com ধরে রাখ ফর এক্সাম্পল। ওকে, facebook.com হচ্ছে কি, ওরা কিন্তু ওই ডোমেনটাকে অনেক দিনের জন্য কিনে রেখে দিয়েছে। কারণ কি, যদি ওটা কখনো হাতছাড়া হয়ে যায় তাহলে আলাদা কেউ ওই facebook.com দেয়, ওতে আলাদা কোনো ওয়েবসাইট চাপিয়ে দিল, তুই কিন্তু লোকেদের মুখে মুখে ছড়িয়ে আছে facebook.com একটা রেগুলার অজানা অচেনা মানুষও কিন্তু ওতে হিট করবে facebook.com। ঠিক আছে, এবার এক একটা হিটে যদি এক একটা করে অ্যাড দেখানো যায়, যে অ্যাড গুলো থেকে তুই মানি গেইন করতে পারিস, যেমন ইউটিউব অ্যাডস হয়, গুগল অ্যাডস হয়, ঠিক আছে, সেরকম অ্যাডস দেখানো যায়, তাহলে অবভিয়াসলি ওরকম টাইপের ওয়েবসাইট গুলো অনেক মানে ভ্যালিউ থাকে, যার জন্য ওগুলো পরবর্তীকালে বিক্রিও হয়। প্র্যাকটিস ওয়ার্ক বলতে গেলে তুই তো 000 ওয়েব হোস্ট দেখতে পারিস, যেগুলোতে আমি আগে পড়তাম। 000 ওয়েব হোস্ট খুবই ভালো একটা ট্রিপল জায়গা। জিরোটা আমি সাজেস্ট করবো না শঙ্খজিৎ, কারণ ট্রিপল জিরোটা রিসেন্টলি খুব প্রবলেম করছে করতে গিয়ে। আচ্ছা আচ্ছা, রিসেন্টলি ইনফিনিটি আমি ওয়েব করিনি। হোস্টটা ইনফিনিটি ওয়েব হোস্টটা ট্রাই করতে পারিস, বা আহ, বা আরেকটা কি আরো আছে একটা বেশ। ভালো জায়গা হচ্ছে গিয়ে, তোরা যদি একটুখানি মানে বেটার ওয়ার্ক করিস বা অন্য কোনো মানে হাইফাই ল্যাঙ্গুয়েজে কাজ করিস, জাভাস্ক্রিপ্ট, পিওর জাভাস্ক্রিপ্ট যে ফ্রেমওয়ার্ক গুলো এখনকার দিনে বিক্রি আছে, রিয়াক্ট, অ্যাঙ্গুলার, ভিউ, এগুলোতে, তাহলে তোরা আপ করতে পারিস হচ্ছে কি netlify.com। ওকে, লেট মি শো ইউ netlify.com। শঙ্খজিৎ, গিটের ব্যাপারটা একটু বলে দিস। হ্যাঁ, গিটের ব্যাপারটা বলবো অবভিয়াসলি। ওকে, তো আমি এখানটাতে নেটিফাই লগ ইন করছি। এখানেই তো আমার এই যে ওয়েবসাইট গুলো দেখছি, যেগুলো আমার এখানটাতে, সরি নট দিস ওয়ান, দিস ওয়ান এন্ড দিস ওয়ান। তো এগুলো পুরোপুরি, এটা আমার পুরোটা একটা প্র্যাকটিস ওয়েবসাইট ছিল, জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং বেসিক্স অফ দ্যাট ল্যাঙ্গুয়েজ। এই ওয়েবসাইট গুলো আমার এখানে হোস্ট করা আছে, ঠিক আছে। তো এগুলো বেসিক্যালি তোর গিটের থেকে ডিরেক্টলি তুই হোস্ট করতে পারবি এগুলোকে ফ্রিতে।
একটা অবভিয়াসলি একটা লিমিটেড নাম্বার অফ হোস্টিং করতে পারবি ফ্রিতে, বাট তুই মানে কি বলবো, অনেকটা বেটার হয় এটাতে, হোস্টিংটা অনেক রিলায়েবল হয় এবং খুব ভালো কাজ করে নেটলিফাই এটা। একবার খুঁজে দেখতে পারিস, মানে ট্রাই করে দেখতে পারিস। ওকে, আর কোনো কোয়েশ্চেন আছে? আই গেস কেউ টাইপ করছিস নাকি? ওকে, ঠিক আছে। তো এখন আর কোনো তোদের ওই দিক থেকে কোয়েশ্চেন্স নেই, তো লেটস সি। আমার জিনিস নিয়ে বলা হয়ে গেছে। তো তোরা ডেটাবেস নিয়ে কখনো কাজ করেছিস? তোদের কোনো আইডিয়া আছে হোয়াট ইজ ডেটাবেস, ডেটাবেসে কি থাকে না থাকে এন্ড সো অন? না, ওকে, গ্রেট। তো ডেটাবেস বেসিক্যালি হচ্ছে গিয়ে ডেটা, ঠিক আছে? ডেটা বলতে কি, আমাদের নামটাও কিন্তু একটা ডেটা, শঙ্খুজি তার, ইটস আ ডেটা। এটা আমার ব্যাপারে ডেটা, ঠিক আছে? আমি একটা পার্সন, আমার ব্যাপারে একটা ডেটা হচ্ছে গিয়ে শঙ্খুজি তার, ইটস আ নেম। ওকে, আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট ওয়ান, গুগল ড্রাইভে হোস্ট করা যায় কি যায় না, বাট আমি কখনো ট্রাই করে দেখিনি, বাট অবভিয়াসলি গুগল ড্রাইভে জাভাস্ক্রিপ্ট ফাইল সাপোর্ট করবে না, ওটাকে অ্যাজ আ ভাইরাস হিসেবে ট্রিট করে। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট ফাইল সাপোর্ট করবে না, ওটাকে ওটা জাস্ট এইচটিএমএল সিএসএস হোস্ট করাতে পারিস। বাট হোস্ট মানে হচ্ছে তুই আপ করে দিবি ড্রাইভে, ড্রাইভ থেকে চালালে ওটা খুলে যাবে, জাস্ট এইটুকু, আর কিছু না। নরমাল ওটা হয় না, এটা এটা করা না করা, এটা মানে করাটাকে করা বলে না, এটাকে হোস্টিং বলে না। এনিওয়ে, তো ওটা গেল, বলেছিলাম আমরা যেটা নিয়ে কথা বলছিলাম ডেটা কনসেপ্টটা হচ্ছে গিয়ে, আমি একটা পার্সন, আমি মনে করা একটা ওয়েবসাইট আছে ফেসবুক, ফেসবুক একটা জায়গায় ও একটা টেবিল করে রেখেছে, টেবিল ধরে রাখ, একটা টেবিল আছে যেটা হচ্ছে কি নাম হচ্ছে ইউজার, ঠিক আছে? অনেকের থাকার কথা, টেবিল আছে, টেবিলের এবার ডিফারেন্ট কলামস আছে, রাখ যে একটা ইউজারের, মানে একটা ইউজার ক্রিয়েট হলো, তাহলে সেই টেবিলের একটা কলামে তার আইডি স্টোর হচ্ছে, একটা কলামে তার নাম স্টোর হচ্ছে, যে তো যখন কেউ নতুন রেজিস্টার করছে ফেসবুকে বা ওখানে লগ ইন করছে, তখন ওইখানটাতে নাম, মানে ওর আইডি, ওর কোথাকার, ওর ফুল অ্যাড্রেস, ওর ইমেল অ্যাড্রেস, ওর পাসওয়ার্ড, এভরিথিং ওগুলো একটা জায়গায় গিয়ে স্টোর হয়, ঠিক আছে? একটা মানে স্টোরেজ সিস্টেমে স্টোর হয় ছোটখাটো, তো ওটাকে বলে ডেটাবেস। ওকে, তো ডেটাবেস হচ্ছে গিয়ে একটা জায়গা যেখানে মাল্টিপল ডেটাস গুলো তুই একটা ওয়েবসাইটের জন্য স্টোর করে রাখতিস, পরে ওখান থেকে ওই ডেটা গুলোকে টেনে তুই ফ্রন্ট সাইডে দেখাতে পারিস, যার জন্য তুই যখন ফেসবুকে কিছু পোস্ট করিস, নিয়ে ফেসবুকটা বন্ধ করে দিস, তারপরে যখন আবার খুলিস তখন ওই পোস্টটাকে দেখতে পাস, কারণ কি ওটা একটা ডেটাবেসে স্টোর আছে। ওকে, যে তোর ডেটাটা পুরোপুরি একটা ডেটাবেসে স্টোর আছে, তোর হয়তো পোস্টের ক্যাপশনটা একটা ক্যাপশন বলে কলামে স্টোর আছে, তো পোস্টে তোর নামটা একটা জায়গায় স্টোর আছে, কখন পোস্ট করছিস সেটা একটা জায়গায় স্টোর আছে, কোন ইমেজ দিলে সেটা একটা জায়গায় স্টোর আছে, এন্ড সো অন। তো ওগুলো ওরা ফেচ করে সঙ্গে সঙ্গে দেখাতে পারে যে না, তুমি এই পোস্ট গুলো করেছিলে। ইট ইজ আ স্টোরেজ ফর ডেটাস। ওকে, তো ডেটাবেস বেসিক্যালি দু ধরনের হয়, একটা হয় এসকিউএল ডেটাবেস, আর একটা হয় এসকিউএল ডেটাবেস। আমি গুগলে যাই, এসকিউএল ডেটাবেস। আমি এখানে কিছু ইমেজেস অঙ্ক দেখতে চাই, আমি দেখছি যে আমরা কোনো ইমেজেস পাচ্ছি নাকি ভালো রকম। খুবই ছোট। ওকে, এসকিউএল টেবিল, এসকিউএল, দিস ওয়ান, লেটস সি। এখানে যেমন দেখতে পাচ্ছিস তোরা যে এখানে একটা আইডি রয়েছে, এটি দিস ইজ আইডি, আইডি প্লেস, ঠিক আছে? স্টোরের, এটা একটা স্টোরের ডেটাবেস, ঠিক আছে? স্টেটমেন্টের ডেটাবেস যেখানে দেখাচ্ছে টেস্ট এসকিউএল স্টেটমেন্ট লিমিটেড, এখানে 50টা ডেটা রয়েছে, একটা আইডি রয়েছে, একটা প্রোডাক্ট নাম্বার রয়েছে, একটা সামথিং কিছু একটা কোয়ান্টিটি রয়েছে,
দ্যাট কোয়ান্টিটি রয়েছে, লাইন প্রাইস রয়েছে, লাইন লগ রয়েছে, এগুলো হচ্ছে গিয়ে একটা ডেটাবেসে স্টোর রয়েছে। তো একটা ডেটাবেসে যখন আমরা এরকম ভাবে কোনো মানে ডেটা স্টোর রাখি টেবিল ফরম্যাটে, তাহলে এটাকে আমরা বলি হচ্ছে কি এসকিউএল ডেটাবেস। এসকিউএল ডেটাবেসটা খুবই সিকিউরিটি লেভেল লো থাকে, কারণ যে কেউ ব্লিচ করে যেতে পারে এসকিউএল ডেটাবেস। খুব ইজিলি হয় না অবভিয়াসলি, বাট মানে ম্যাক্সিমাম সিকিউরিটিটা থাকে না ওতে। এবং খুব একটা ফ্লেক্সিবল হয় না, তোকে আগে থেকে প্রি ডিফাইন করে দিতে হয় যে একটা টেবিলে আমার একটা নামের কলাম আছে, একটা তো ফার্স্ট নেমের কলাম আছে, আর একটা লাস্ট নেমের কলাম আছে। তাহলে আচমকা একটা ছেলে এসে বললো যে আমার একটা মিডিল নেমও আছে, তুই কিন্তু হুট করে ডেটাবেসে পুরো স্ট্রাকচার চেঞ্জ করে দিতে পারবি না যে আমার একটা মাঝখানে এবার একটা আমাকে মিডিল নেমে কলাম রাখতে হবে, হবে না। তোকে প্রি ডিফাইন করে দিতে হবে, আগে থেকে বলে দিতে হবে যে তুমি এই ডেটাগুলো পাচ্ছ, তবে গিয়ে তো মানে ওরা ওটাকে স্টোর রাখতে পারে। তো এসকিউএল এর এই একটা প্রবলেম আছে। ওকে, তো এটা মানে এই দুটো প্রবলেম, যে ওটা অতটা বেশি ডাইনামিক্যালি চেঞ্জ করা যায় না কথা মানে খুব ইজিলি, আর আরেকটা হচ্ছে গিয়ে সিকিউরিটি লেভেল অনেক কম থাকে। ওকে, তো এটা হচ্ছে কি এসকিউএল একটা ডেটাবেস। এই এসকিউএল ডেটাবেসের সাথে ইন্টারঅ্যাক্ট করে পিএইচপি, যেটা মানে মাঝামাঝি থাকে ব্যাকএন্ডে। ব্যাকএন্ডটা তো বেসিক্যালি এই ডেটাবেসটা ওই আলাদা যে সার্ভারে বলছিলাম, সার্ভারে একটা ডিভাইসের মধ্যে স্টোর থাকে। তো ওই সার্ভার ডিভাইসটার মধ্যে স্টোর থাকে, তো ওটার সাথে ইন্টারঅ্যাক্ট করে ডেটাগুলোকে ফেচ করে ওরা ফ্রন্ট এন্ডে পাঠায়। এই পুরো জিনিসটা পিএইচপি করে। যে রিকোয়েস্ট পেলো যে আমার এই ডেটাটা চাই, ও রিকোয়েস্ট পাঠালো ডেটাবেসকে, ডেটাবেসের থেকে ও ডেটাগুলোকে টেনে বার নিয়ে নিল নিজের কাছে, এবং নিজের কাছ থেকে ও আবার ফ্রন্ট এন্ডে শেয়ার করে দিল। দিস হোল থিং হ্যাপেন্স পিএইচপির মাধ্যমে, ঠিক আছে? তো এখন অব্দি আশা করছি এই ডেটাবেসের কনসেপ্টটা তোদের অনেকটা ক্লিয়ার হয়েছে। কেউ কি কিছু শুনতে পাচ্ছিস? ওকে, অতুলের হয়েছে, গৌরবেরও হয়েছে, গ্রেট। ওকে, তো আমি বুঝতে পারছি অনেকের হয়েছে। যারা রেসপন্স করছে না তারা একবার তারও চেষ্টা করে রেসপন্স করার, ঠিক আছে? কারণ যদি কোথাও আটকায়, কোথাও বুঝতে না পারিস, আমি অবভিয়াসলি আরেকবার করে এক্সপ্লেন করবো। আমরা আজকে তাই জন্যই গ্যাদার হয়েছি, ঠিক আছে? আমরা নিজেদের মধ্যে ডিসকাস করবো, এগুলো বোঝা, মানে তোদের একটা আইডিয়া হবে, এই জন্যই আজকে গ্যাদারিংটা হয়েছে। ক্লাউড স্টোরেজ বেসিক্যালি হচ্ছে গিয়ে যে ডেটাবেস গুলো, মানে যে স্টোরেজটা রয়েছে সেটা আলাদা একটা জায়গায় রয়েছে, সেটা কমপ্লিটলি মানে মানে কি করে বোঝাবো, এটা এটা কনসেপ্টটা অনেকটা আমার কাছেও অ্যাকচুয়ালি ক্লিয়ার নয় এখন অবধি। এটা আমি যতদূর আমার নলেজ আছে সে অনুযায়ী, ক্লাউড স্টোরেজ একটা আলাদা ডিভাইস যেটা রয়েছে সেটা কমপ্লিটলি আলাদা জায়গায় হোস্টেড করা আছে, সেখানটাতে অনেক রকম মানে ওটা সিকিউরিটি আলাদা লেভেলে থাকে। ওটা মানে বেটার বোঝাতে পারবে আমার মনে হয় আমাদের থেকে এস্টার, মানে সৌম্যদীপ বেশি ভালো বোঝাতে পারবে এই ব্যাপারে। যদি সৌম্যদীপ, হ্যাঁ বল। তোর হ্যাঁ বল। তোর তোর তো ক্লাউড স্টোরেজ নিয়ে কিছু আইডিয়াস ছিল, তো জানিস তো নাকি হ্যাঁ, যে জিনিসটা কি? ক্লাউড স্টোরেজ আলাদা তো আর কিছু নয়, সামনে আবার ক্লাউড স্টোরেজ বলছে দেখি। ক্লাউড কি? ক্লাউডটা হচ্ছে তোর সার্ভারে কোনো জিনিসটাকে যদি তুই রাখিস, সার্ভার মানে যেটা তোর লোকাল নেই স্বাভাবিকভাবে, এক্স্যাক্টলি যেটা তোর ধর আমি এক্স্যাক্টলি বলছি, ধর আমার যে হার্ড ডিস্কটা তোর মেশিনে সেটা লোকাল। এবার তুই একটা ধর কম্পিউটার সবসময় তোর খোলা রাখিস, এই ঘরে তোর একটা কম্পিউটার আছে, সেই কম্পিউটারটাকে সবসময় তুই খোলা রাখিস, সেটার মধ্যে তুই বাই ইন্টারনেট তুই অলওয়েজ সেটার মধ্যে কোনো ডেটা পাঠাচ্ছিস, ছবি আপ করছিস কোনোভাবে কিছু। ওই মিডিয়ামটা আমি বলছি না কি মিডিয়াম, সেটা কনসার্ন না। কনসার্নটা হচ্ছে যে তুই ওই মেশিনটা, তাহলে এই মেশিনটা হয়ে যাবে তোর ক্লাউড। ওই মেশিনের ডেটাবেসে গিয়ে স্টোর হচ্ছে একটা রিমোট লোকেশন থেকে। এটা একটা ক্লাউড স্টোরেজ হতে পারে এক্সাম্পল। আর হতে এই যে গুগল ড্রাইভ তোরা যে ইউজ করিস, গুগল ড্রাইভটা তোর একটা ক্লাউড এক্সাম্পল। তোদের গুগল ড্রাইভের ওটা হার্ড একটা ক্লাউড ডিস্কটা যে স্টোরেজ অবভিয়াসলি। কেউ জানে না মানে কোথায় ওটা গুগলের সার্ভারে গিয়ে স্টোর হচ্ছে।
ইভেন এটা এমনও নয় যে ওটা একটাই হার্ড ডিস্ক, কপিজ আলাদা আলাদা জায়গায় স্টোর থাকে, যাতে সিকিউরিটি লেভেলটা বাড়ানো যায় এবং কোথাও করাপ্টেড হলে আলাদা জায়গা থেকে যাতে ওটা ফেচ করে আনা যায়। কারণ আমরা অবভিয়াসলি একটা রিলায়েবল ওয়েতে ওটাকে স্টোর করছি গুগল ক্লাউড মানে ড্রাইভে। তো ওটা যদি আচমকা পরের দিন উঠে গিয়ে গুগল ড্রাইভের হার্ড ডিস্ক ক্র্যাশ করে গেছে, আমার সব ডেটা হারিয়ে গেছে, তাহলে ওটা লোকালি রাখার থেকে তফাৎটা কোথায়? এই জন্য মাল্টিপল জায়গায় কপিজ করে রাখা হয় এন্ড সো। খুবই একটা ভেগ আইডিয়া ছিল, আই গেস তোদের বুঝতে সুবিধাই হয়েছে। ফার্দার যদি এগোই তাহলে আমি এতক্ষণ যেটা বললাম তোদের আসলে তোরা বলছিস যে তোদের এসকিউএল ডেটাবেস নিয়ে আইডিয়াটা ক্লিয়ার হয়েছে কিছুটা, ঠিক আছে? তো নো এসকিউএল বলে আরেকটা ডেটাবেস হয়। নো এসকিউএল ডেটাবেস খুবই মানে কি বলবো, এখনকার দিনে ফেমাস, কারণ ওটা খুব ফ্লেক্সিবল হয়। যেটা বেসিক্যালি তোর জাভাস্ক্রিপ্টের ব্যাকএন্ডের সাথে কাজ করে। খুব ফেমাস ডেটাবেস হচ্ছে গেলো নো এসকিউএল এর মঙ্গোডিবি। ওকে, মঙ্গোডিবি কালেকশনস আছে এন্ড সো অন, মানে অনেক কিছু পেতে পারিস। মঙ্গোডিবি হচ্ছে কি একটা ফেমাস নো এসকিউএল ডেটাবেস। আরেকটা এখনকার দিনে ছোটখাটো প্রজেক্টস করা, কলেজ প্রজেক্টস করার জন্য নো এসকিউএল ডেটাবেসের দিক থেকে, লাইভ ডেটা দিক থেকে দেখতে গেলে আমাদের জন্য খুব সুন্দর একটা এক্সাম্পল হচ্ছে কি ফায়ারবেস পুরোপুরি গুগলের দ্বারা মানে প্রোভাইড করা হয়, এবং এতেও মানে আমরা যে ডেটাগুলো স্টোর করি এটা নো এসকিউএল ফরম্যাটে স্টোর হয়। তো নো এসকিউএল ফরম্যাটটা কেন আমি বলছি এটা বেশি মাচ মোর ফ্লেক্সিবল দ্যান এসকিউএল। এসকিউএল আমি যেমন বললাম যে একটা প্রি ডিফাইন স্ট্রাকচার বলে দিতে হয়, যে তোমার টেবিলে এতগুলো কলাম থাকবে, এই এক একটা কলাম এই জিনিসকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে? তো এটা হচ্ছে কি একটা প্রি ডিফাইন স্ট্রাকচার একটা এসকিউএল ডেটাবেসের। কিন্তু নো এসকিউএল ডেটাবেসে কোনো প্রি ডিফাইন কোনো স্ট্রাকচার থাকে না। এটা হচ্ছে কি আমার ডেটাবেস মেন, এটা চ্যানেলটা হচ্ছে কি তার আন্ডারে একটা টেবিলের মতন, যেটা হচ্ছে কি একটা ডেটা কালেকশন বলে এখানে, ঠিক আছে? তো এলাম, তো এখানে দেখতে পাচ্ছিস আমার কাছে তিনটে আইডি আছে। তিনটে আইডি মিনস তিনটে আলাদা আলাদা লোক মানে চ্যানেলের ডেটা, তিনটে চ্যানেলের আলাদা আলাদা ডেটা আছে, যেটা আমি খুললে আমি এখানে দেখতে পাচ্ছি আরো ফার্দার আমার ডিভাইড করছে। তোরা হায়ার কি ব্যাপারটা বুঝতে পারছিস নিশ্চয়ই এখান থেকে। আস্তে আস্তে ক্রিয়েটেড বাই থেকে আমার নাম, আমার কি বলে গ্রাফিক মানে অ্যাভাটার, তারপরে ডিটেল সো অন মানে চ্যানেলটাতে সবকিছু দেখা যাচ্ছে। এই পুরো হায়ারকিটাই হচ্ছে গিয়ে তোর নোএসকিউএল এর মেন পাওয়ার। একটা মেসেজে দেখতে গেলে তুই মেসেজে দেখতে পারবি যে একটা মেসেজের মানে এটা একটা মেসেজ বক্স ধরে নে। আমার আর সৌম্যদীপের মধ্যে একটা খুব কথা হয়েছে, তো আমরা একটাই মেসেজ পাঠিয়েছি, তাহলে সেই মেসেজটা একটাই আইডি নিয়ে স্টোর হয়েছে, কি কিনা হাই, ঠিক আছে? টাইম স্ট্যাম্প বসে গেছে, ইউজার কি আছে, কে মেসেজটা করেছে, মেসেজটা করেছি আমি, আমার আইডিটা বসে গেছে, অবতার বসে গেছে। তো দিস ইজ এই নোএসকিউএল ডেটাবেস। এখানটাতে এবার আমার যদি মনে হয় যে আমার মেসেজের টাইম স্ট্যাম্পের সাথে আমার আরো কিছু ডেটা লাগবে, যেমন মেসেজের কালার, মানে হয়তো আমি একটা কালার থিম করে দিলাম, তো আমি বলতে পারি যে মেসেজের কালার থিমটা আমার লাগবে। তাহলে আমি জাস্ট ব্যাকএন্ড থেকে মানে ব্যাকএন্ডের কোড থেকে বা তোর যেখানে কোডটা বেসিক্যালি ফ্রন্ট এন্ডে বা ব্যাকএন্ডে যেখান থেকে হ্যান্ডেল করা হচ্ছে, সেখান থেকে আমি জাস্ট বলে দেবো যে এখানে একটা এক্সট্রা নোড, এগুলোকে এক একটাকে নোড বলে, ঠিক আছে? মেসেজ একটা নোড, তার আন্ডারে আরো দুটো নোড আছে, তার আন্ডারে আরো একটা নোড আছে, এবং সো অন। এই এক একটা কন্টেন্ট টাইম স্ট্যাম্প এগুলো একটা নোড। ওকে, তো আমি বললাম আর একটা নতুন নোড অ্যাড করে দাও, একটা আইডির মধ্যে আইডিতে করে একটা নতুন ডেটা ক্রিয়েট করো, এবং সেই মেসেজের ডেটাটার মধ্যে একটা নতুন নোড অ্যাড করে দাও যে আমার কালার। নেক্সট টাইম থেকে কি হবে, আমার আগের মেসেজ গুলোতে কোনো কালারের বলে জিনিস থাকলো না, তো ওটা আমাকে বেসিক্যালি একটা নাল রিটার্ন করবে, যেটা খুবই মানে নট মানে রিলায়েবল। অবভিয়াসলি নালটা অবভিয়াসলি এরর খায়, ওটা হ্যান্ডেল করতে হয়। বাট ফার্দার মোর আমরা পরের গুলোর থেকে কালার কোডটা আমরা পেয়ে যাবো, যে আমাদের একটা থিমের কালার কি আছে, চ্যাটের থিমের কালার কি আছে, সাথে সেটা পেতে থাকবো যে এই মেসেজটার কালার রেড ছিল, এই মেসেজটার কালার ব্লু ছিল। এর আগের গুলোতে কিন্তু রইলো না, কিন্তু আমি চাইলে আমি পরের গুলোর থেকে পেতে পারি। ওকে, তো আমার হতে পারলো যে এখানে এইটাতে নেই, বা আমার এইটাতে আবার আছে। তো এই জন্য এটাকে বলে ফ্লেক্সিবল, ঠিক আছে? কারণ হচ্ছে আমাকে কোনো প্রিডিফাইন কোনো স্ট্রাকচার বলে দিতে হচ্ছে না। আই ডোন্ট নিড টু ডিফাইন এনিথিং, যে আমি যখন দরকার লাগছে, যেরকম দরকার লাগছে সেরকম অনুযায়ী ডেটা অ্যামাউন্ট বাড়াচ্ছি, যেরকম দরকার লাগছে সেই অনুযায়ী ডেটা অ্যামাউন্ট কমাচ্ছি, এবং সেই অনুযায়ী আমাকে ওটাকে হ্যান্ডেল করতে হচ্ছে।
এটা অনেক বেশি মানে ফ্লেক্সিবিলিটি পাওয়া যায়, ডাইনামিক পাওয়া হয় ব্যাপারটা, এবং এটাকে মানে এটা অনেক বেটার হয় এখন মডার্ন ডে প্রজেক্টস গুলো যেগুলো হয় সবকিছু নো এসকিউএল হয় নর্মালি, খুবই কম মানে পিএইচপি টিএইচপি খুবই লো বাজেট প্রজেক্ট গুলো ছাড়া ম্যাক্সিমামই সব নো এসকিউএল প্রজেক্ট মানে নো এসকিউএল ডেটাবেস ইউজ করা হয় মঙ্গোডিবি তে, যেমন লাইক মঙ্গোডিবি খুব ফেমাস, ফায়ারবেস খুব ফেমাস। ওকে, তো এগুলো আমার যেমন লাস্ট কলেজের মাইনর প্রজেক্টটা বিসিএর আমার এটারই করা ছিল, এবং সেটা হচ্ছে গিয়ে আই গেস তোদেরকে একটু আগে দেখালাম লাস্ট কলেজের মাইনর প্রজেক্টটা, হ্যাঁ দিস ওয়ান, মাইনর নয় মেজর প্রজেক্ট। তো এটা আমার লাস্ট ছিল, এবং এটা পুরোটাই আমার ইয়ের থেকে করা ছিল, কি বলে ফায়ারবেস, এটা পুরো ব্যাকএন্ডটা ফায়ারবেস থেকে আসছে, যেখানে আমার এভরিথিং ফায়ারবেসে গিয়ে স্টোর হচ্ছে। এখানে ইমোজিস পাঠানো থেকে শুরু করে চ্যানেলের ডিটেল থেকে শুরু করে এক একটা, এই যে চ্যানেল গুলো বললাম, চ্যানেলের আইডি গুলো এক একটা হচ্ছে এটা। ওকে, এইগুলো এক একটা চ্যানেল, দুটো মেসেজ আছে, তো আমার ওখানে ভেতরে একটা চ্যানেলের ভেতরে আইডিতে করে একটা ডেটা ক্রিয়েট হলো, ডেটা সেট, তার আন্ডারে আরো দুটো নোড ক্রিয়েট হলো, যেগুলো হচ্ছে কি এই দুটো মেসেজকে রিপ্রেজেন্ট করছে। আই হোপ এখন অব্দি বোঝা গেছে যে আমরা নো এসকিউএল ডেটাবেস কোনটাকে বলছি। আচ্ছা, এখানে কিছু কোয়েশ্চেন এসছে। তো আমি একটা জিনিস বলি যে কি বলে, এতক্ষণ তো তোরা মোটামুটি শুনলি যে কি জিনিসগুলো কি সেটা শুনলি, কনসেপ্ট গুলো কি, কনসেপ্ট গুলো সম্বন্ধে একটা একটা মানে আমি ইনডেপথ বলছি, একটা ব্রিফেরও ব্রিফ আইডিয়া হলো যে কোনটা কি কোনটা কি জিনিস, এক্স্যাক্টলি। ব্রিফেরও ব্রিফ আইডিয়া বলতে পারি যে হলো। এবার তোরা এই এই যে যে কনসেপ্ট গুলো এতক্ষণ ধরে শুনলি, এর মধ্যে কোনো কিছু প্রবলেম আছে? আমি একটু জিজ্ঞেস করি, রনিত, তোরা বলেছিলি যারা যারা, আমি তাদেরকেই জিজ্ঞেস করছি। রনিত, অতুল, অতুল তো বলছে, রিপ্লাই দিয়েছে, প্রবলেম নেই। রনিত, আর কে দিয়েছিল, দর্পণ ছিল, পায়েল, তোদের কোনো প্রবলেম আছে? মানে বুঝতে পেরেছিস সব মোটামুটি যা কি জিনিসটা? পায়েল স্পেশালি, পায়েল আমাকে অনেক দিন ধরেই বলে যে কোনটা কিভাবে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে ইয়ে করবে, এগোবে। পায়েল বুঝতে পেরেছিস? মোটামুটি একটা আইডিয়া হয়েছে। ঠিক আছে, এবার মেন ব্যাপারটা যেটা সংক্ষেপে বলবে সেটা হচ্ছে কিভাবে তোরা প্রসিড করবি জিনিসগুলোর দিকে। একটা তো কনসেপ্টটা তো বুঝলি, এবার তোদের ওইটা মেন জিনিস, কিভাবে তোরা স্টার্টটা করবি সংক্ষেপে ওইটা বল, স্টার্টিংটা। আর বেশি টাইমও নেই হাতে, 20 মিনিটস মতো আছে, তো ওই দিকটা কর। হ্যাঁ, তো আর যদি বলার দিকটাতে বলে নে, তারপর ওই দিকটা একটু বল। হ্যাঁ, মানে জাস্ট আর দুটো তিনটে কথা বলে দিই যে আমরা যে ওয়েব ডেভেলপমেন্টটা এখন করছি, ঠিক আছে, আমি কি বললাম জাভাস্ক্রিপ্টে লাগছে, অনেক কিছু লাগছে, তো এমন নয় যে ওয়েব ডেভেলপমেন্টে মানে জাভাস্ক্রিপ্টে করে খালি আজকাল ওয়েব ডেভেলপমেন্টই হচ্ছে, এখন জাভাস্ক্রিপ্টে করে কিন্তু মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টও হচ্ছে। পার্সোনালি আমি এখন বেশি মোবাইল অ্যাপস এর উপর কাজ করি ওয়েবসাইটস এর থেকে, এরকম টাইপের মানে তোমরা যদি চাস তাহলে মোবাইল অ্যাপস কেও ডেভেলপ করতে পারি জাভাস্ক্রিপ্টে করে, যা এখন বেসিক্যালি মার্কেটে যেগুলো চলছে সেগুলো হচ্ছে কি রিয়াক্ট। ওকে, রিয়াক্ট একটা হিউজ ফ্রেমওয়ার্ক, জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক। এটা ডেভেলপ করেছে ফেসবুক, ফেসবুকের পুরো সাইটটা রিয়াক্টে করে করা, এবং মোবাইল অ্যাপটাও রিয়াক্টে করে করা। ওকে, তো ফেসবুক এই পুরো জিনিসটাকে ডেভেলপ করেছে। এটা একটা লাইব্রেরি বলতে পারিস, জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি, যেটা তোকে অনেকটা পাওয়ারফুল একটা ব্যাপার মানে হেল্পফুল করে দেয় যে একটা ওয়েবসাইটের মধ্যে কোথা থেকে কি ডেটা পাস করবি না করবি অ্যান্ড সো অন, মানে এরকম টাইপের আমাদের কাছে এখনকার দিনে দাঁড়িয়ে তিনটে জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি আছে, যেটা মানে বেসিক্যালি ডেভেলপমেন্টের জন্য ইউজ হয়। একটা হচ্ছে রিয়াক্ট, একটা হচ্ছে অ্যাঙ্গুলার, একটা হচ্ছে রিয়াক্ট, সরি রং লিঙ্ক, and this is অ্যাঙ্গুলার। অ্যাঙ্গুলার ফ্রেমওয়ার্কটা ডেভেলপ করেছে তোর গুগল। ওকে, অ্যাঙ্গুলার ফ্রেমওয়ার্কটা কমপ্লিটলি গুগলের দ্বারা ডেভেলপ করা আছে।
আর রিয়াক্টটা ফেসবুকের দ্বারা। তো এটা একটা আরেকটা আছে ভিউ। হোল্ড অন, লেট মি গো টু দি গুগল ফার্স্ট। Yahoo gives me so many craps. Okay. Okay, view. So these are the big three right now. Basically Angular আর React হচ্ছে গিয়ে টপ ক্লাস ফ্রেমওয়ার্কস এখনকার দিনে কাজ করার জন্য। ম্যাক্সিমাম ওয়েবসাইটস লাইক ফেসবুক এন্ড সো অন এখন মানে রিয়াক্টে করে হয়। যেমন আমার এই ওয়েবসাইটটা তোর পুরোপুরি রিয়াক্টে করে করা, এটা যার জন্য দেখতে পাচ্ছিস কোনো লোডিং নেই। রিয়াক্ট হচ্ছে গিয়ে বেসিক্যালি এগুলো এখনকার দিনে যেগুলো হয়, এটা একটা কমপ্লিট ওয়ান পেজ ওয়েবসাইট হয় যেগুলোতে ফলস রাউটিং করা থাকে, ঠিক আছে। যদি তোর নর্মাল ওয়েবসাইট হতো, যেমন আমার এটা একটা নর্মাল এইচটিএমএল ওয়েবসাইট, যেখানে আমি হোম পেজে ক্লিক করছি, দেখ লোড নিচ্ছে, নতুন করে পেজটা লোড নিল। এভরি টাইম আই ক্লিক সামথিং, নতুন করে পেজটা লোড নিচ্ছে। এটা একবারই লোড নেওয়া হয়ে গেছে ফ্রন্ট এন্ডে, ঠিক আছে। তো আমার কি হচ্ছে, যতবার আমি ক্লিক করছি জাস্ট একটা ফলস রাউটিং করছে, যাতে করে আমার পুরো ব্যাপারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, জাস্ট নাথিং এলস। এটা খুবই একটা সিম্পল মানে আইডিয়া, বাট খুবই এফেক্টিভ এখনকার দিনে। এটাই বেসিক্যালি পুরোপুরি মার্কেট জুড়ে এখন চলছে, রিয়াক্ট, ভিউ আর অ্যাঙ্গুলার। তো এখন বেসিক্যালি এই তিনটের সাথে যে কনসেপ্টটা চলছে সেটা হচ্ছে মার্ন, মঙ্গোডিবি, এক্সপ্রেস জিএস। ওকে, সো লেট মি শো ইউ গাইজ এক্সপ্রেস জিএস। যেহেতু মঙ্গোডিবি এক্সপ্রেস জিএস হচ্ছে কি নোড জিএস এর জন্য, যেহেতু ব্যাকএন্ডটা আমি বললাম যে এখনকার দিনে পিএইচপি অত চলে না, ব্যাকএন্ডটা নোড জিএস এ করে। তো ওখানটাতে এক্সপ্রেস জিএস এ করে লোকেরা নর্মালি নোড জিএস এ কোড লেখে। এটাও একটা ফ্রেমওয়ার্ক, ওকে, নোড জিএস ফ্রেমওয়ার্ক। তো মঙ্গোডিবি, রিয়াক্ট, এক্সপ্রেস জিএস আর নোড, মঙ্গোডিবি, অ্যাঙ্গুলার, রিয়াক্ট, এক্সপ্রেস, নোড, মঙ্গোডিবি, এগুলো এখনকার দিনে মানে বেসিক্যালি মঙ্গোডিবি, এক্সপ্রেস, নোড এগুলো কমন থাকে, আর এগুলো ভ্যারি করে অ্যাকর্ডিং টু দি ক্লায়েন্টস প্রেফারেন্স। ওকে, তো এখনকার দিনে বিগ থ্রি হচ্ছে এটা। আমি প্রেফার করবো তোরা যদি স্টার্ট করিস তাহলে বেসিক থেকে প্রথমে যেরকম ভাবে স্টার্ট করবি সেটা হচ্ছে গিয়ে আমি যেভাবে স্টার্ট করেছিলাম, আমি খুবই ফার্স্ট এর দিকে W3 স্কুলস থেকে স্টার্ট করেছিলাম। W3 স্কুলস সবাই চিনিস আশা করছি, আহ, খুব ফেমাস একটা সাইট অবভিয়াসলি। আর ভাই কেন উল্টো পাল্টা সাইট খুলছে আজকে এত? ওকে, সো লেটস সি। এখান থেকে স্টার্ট করেছিলাম। তো এখান থেকে তোরা একটা বেসিক আইডিয়া পেতে পেতে স্টার্ট করতে পারিস, যদি তোরা ভালো করে ডেভেলপ করতে চাস নিজেদেরকে, বা তোরা ভিডিওতে করে কোথাও যদি ভিডিও থেকে শিখে স্টার্ট করতে চাস, তাহলে তোরা আমি প্রেফার করবো ইউডেমি। খুব ভালো ভালো জায়গা, মানে ইউডেমি খুব ভালো কোর্সেস আছে শেখার জন্য। সেগুলোর থেকে তোরা শিখতে পারিস, কোর্সেস গুলো ডাউন মানে পঙ্কজি, নিয়ে বা হ্যাঁ হ্যাঁ একটা জিনিস বল বল। যে আমি বলছি মানে এটা আমি দেখেছি, আমি পার্সোনালি ওই অ্যাক্টেক থেকে কোর্স করার পর আমার যেটা মনে হয়েছে, আমি সবাইকেই বলছি এটা, আমার যেটা মনে হয়েছে যে এইচটিএমএল টা 1 মাস এনাফ আই থিঙ্ক টাইম দেয়া এটা শেখার জন্য। এইচটিএমএল সিএসএস টাও ইয়া অবভিয়াসলি মানে বেশি দিন টাইম লাগে না এগুলো শিখতে। এইচটিএমএল সিএসএস আর জাভাস্ক্রিপ্টটা তুই 2 মাস। এইচটিএমএল, আমি বলবো পার্সোনালি বলতে গেলে এইচটিএমএল আর সিএসএস দুটো মিলিয়ে 1 মাসের মধ্যে হয়ে যাবে, যদি তুই প্রপারলি একটা এই সাইডে টাইম দিস তাহলে, ঠিক আছে। মানে অনেকে অবভিয়াসলি বা কলেজে তোদের এখন কাজ থাকবে, কলেজে পড়া থাকবে, কলেজের অনেক কিছু থাকে। তো ওগুলোর দিক থেকে সাইডে যদি এগুলোতে তুই টাইম দিস নিজেদের ডেভেলপমেন্টের জন্য, যেগুলো ইন ফিউচার অন্যান্য জায়গায় ডেভেলপমেন্ট জবস গুলোতে তোকে হেল্প করবে, আর সেই হিসেবে তোর এইখানটাতে তো দেখতে গেলে এগুলোতে তোকে পার ডে যদি মানে টাইম দিলে এটা মোটামুটি 1 মান্থের মধ্যে হয়ে যাওয়া উচিত। কারণ এইচটিএমএল একা শেখাটা খুব একটা বড় ব্যাপার হবে না আমার মনে হয়, তোরা নিজেরাও বুঝতে পারবি। কারণ দেখ একটা টাইটেল বা H1 ট্যাগে কি হয়, হেডার 1 এরকম টাইপের 6টা আছে, হেডার 6 মানে H1, H2, H3, H4, H5, H6। তো এই টাইপ HTML ইজ বেসিক্যালি প্রিটি সিম্পল। খুব বেশিক্ষণ মানে লাগবে না। বেসিক্যালি তোদের ক্যাচিং পার্টটা হবে হচ্ছে কি সিএসএস, যে ডিফারেন্ট স্টাইল লিখলে কিরকম ভাবে কোনটা মার্জিন বলে কোনটাকে প্যাডিং বলে, এটা একটা টাইম কনজিউমিং পার্ট হতে পারে সিএসএস টা। ওকে, জাভাস্ক্রিপ্টে তারপরে তোরা আস্তে করে মুভ করতে পারিস। জাভাস্ক্রিপ্টে নর্মাল
এখান থেকে দেখে দেখে ফার্স্ট এর দিকে জাভাস্ক্রিপ্ট গুলো আইডিয়া করতে পারিস, ঠিক আছে? আর তারপরে এসকিউএল, অবভিয়াসলি সিকিউএল আছেই, সিকিউএল, পাইথন, পিএইচপি অনেক কিছু আছে। তোদের যেরকম ভাবে দরকার লাগবে তোরা W3 স্কুল থেকে রেফারেন্স নিয়ে করতে পারিস, বা একটা খুব ভালো আরেকটা জায়গা হচ্ছে গিয়ে এমডিএন। MDN is basically a Mozilla Developer Network. Okay, Mozilla Developers Network এটা খুব একটা ভালো ওয়েবসাইট ডেভেলপারসদের জন্য, ডকুমেন্টেড ওয়েবসাইট, খুব ভালো করে মানে বলা থাকে ব্যাপারগুলো নিয়ে। HTML নিয়ে বলা থাকলে এখানটাতে বলা থাকবে যে কিভাবে কোন কোন ট্যাগ গুলো কি মিনিং আছে, কতটা ভাবে ইউজ করা যায় না করা যায়। MDN খুব ভালোভাবে মানে এটা একটা খুব হেল্পফুল ওয়েবসাইট আমার মনে হয়, তাই আমি দেখালাম MDN টা। তাছাড়া তোরা যদি আরো ফাস্ট করতে চাস তাহলে অবভিয়াসলি ইউটিউবে তো অনেক ধরনের ফ্রি কোর্সেস দেখতেই পারিস, ঠিক আছে? ইউটিউবে তোরা যেগুলো পাবি হচ্ছে গিয়ে লাইক তোরা জাস্ট সার্চ করবি HTML টিউটোরিয়াল, CSS টিউটোরিয়ালস, একটা দুটো করে দেখবি যেগুলো বুঝতে পারবি। আমি ফার্স্ট এর দিকে HTML CSS টা পুরোপুরি ইউটিউব থেকে শিখেছিলাম, ওটার জন্য আমাকে কোনোভাবে মানে কোথাও কিছু করতে হয়নি। জাভাস্ক্রিপ্টটাও তুই ইউটিউব থেকে আস্তে আস্তে শিখতে পারবি, বাট ওটা নিয়ে অত ভালো কোর্সেস নাও পেতে পারিস। তো বেটার হবে তোরা যদি ইউটিউবের সাথে সাথে মানে ফ্রিতে যদি করতে চাস কমপ্লিটলি, তো ইউটিউবের সাথে সাথে এই W3 স্কুলটাকে ফলো করবি, ঠিক আছে? অনেক বেটার ওয়েতে তোরা লার্নটা করতে পারবি, ইনডেপথ ব্যাপারগুলো বুঝতে পারবি যেগুলো ইন ফিউচার কাজে লাগবে। কারণ প্রজেক্টস এর কমপ্লেক্সিটি যত বাড়বে তত তোর ইনডেপথ নলেজটা কাজে লাগে। তো চেষ্টা করবি মানে যতটা পারবি ইনডেপথ নলেজ নিয়ে কাজ করার। ওকে, তারপরে তোদের উচিত হবে তোরা যদি ব্যাকএন্ড এর দিকে যাস তাহলে পিএইচপি। ফর নাও পিএইচপি খুবই ভালো স্টার্টিং ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ, মানে পুরোপুরি যেমন এইচটিএমএল সিএসএস এগুলো স্টার্টিং ডিজাইনিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এইচটিএমএল এ করে সিএসএস এ করে এগুলোতে করে তুই স্টার্টিং এর ডিজাইনিং ল্যাঙ্গুয়েজ গুলো মানে এর পরবর্তীকালে তুই যখন জাভাস্ক্রিপ্টে মুভ করে যাবি, জাভাস্ক্রিপ্টের পরে যখন ডিজাইন করবি তখন তোর একটা আইডিয়া থাকবে যে কিরকম ভাবে ডিজাইন করলে এটা মানে অলমোস্ট লাইক HTML CSS এর মতনই ব্যাপারগুলো হয়। তো এটা একটা গুড স্টার্টিং ডিজাইনিং ল্যাঙ্গুয়েজ। পুরো বেসিক এটা ক্লিয়ার থাকলে তো ইন ফিউচার এগুলোতে আটকাবে না। সিমিলারলি তোর যদি পিএইচপির মতন ব্যাকএন্ডের মানে পিএইচপিতে তুই যদি ব্যাকএন্ড ক্লিয়ার করিস যে হোয়াট ইজ হাউ উই আর কানেক্টিং টু দি সার্ভার, কিভাবে সার্ভার থেকে রেসপন্স রিটার্ন করছি, মানে ডেটা নিচ্ছি, ডেটা রিটার্ন ফেচ করছি, এই কনসেপ্ট গুলো তুই যদি ক্লিয়ার করিস তাহলে পিএইচপিটা ক্লিয়ার করাটা বেস্ট, পিএইচপি আর এসকিউএল। তারপরে তোরা পরবর্তীকালে নোএসকিউএল আর নোডে মুভ করতে পারিস, ঠিক আছে? তো এটাই মানে প্রেফার করবো এবং তোদেরকেও বলবো যে এরকম ভাবে তোরা মুভ কর। আর তাছাড়া তোদের যদি দরকার লাগে তাহলে ওপেন অনেক কটা সোর্সেস আছে, যেমন ড্রিবল, ঠিক আছে? ড্রিবল একটা মানে ডিজাইনিং ওয়েবসাইটের, এখানে যেমন এখানে ডিজাইন ইন্সপিরেশন পেতেই থাকবি তোরা, কিছু না কিছু ডিজাইন ইন্সপিরেশন থাকেই। চারিদিকে যেমন দেখতেই পাচ্ছিস, এখানটাতে যেমন এই একটা ডিজাইন আছে। তো তোরা মনে কর প্রথম দিকে HTML টা শিখলি, এখানে যেমন আমি এখন এটা পেয়ে গেলাম, এখানে এসে HTML CSS এ করে এই পুরো পেজটাকে ডিক্টো নামাবার চেষ্টা কর। ওকে, তো এতে করে কি তোদের নিজেদের পার্সোনাল ডেভেলপ মানে নিজেদেরকে নিজেরা চ্যালেঞ্জ করে তাড়াতাড়ি শিখতে পারবি, বেটার ডেভেলপমেন্ট গুলো হবে। কারণ এগুলো রিয়েল টাইম ক্লায়েন্টদেরকে মানে ক্লায়েন্টদের সাথে কাজ করার মতন একটা মানে এক্সপিরিয়েন্স হতে থাকবে হালকা হালকা। ইন ফিউচার তোরা বুঝতে পারবি যে কিভাবে করতে হয় না করতে হয় আরো বেটার। এইটা হচ্ছে ড্রিবলটা খুব একটা ভালো ওয়েবসাইট, সেম অ্যাজ এটা হচ্ছে কি আনস্প্ল্যাশ, ঠিক আছে? আনস্প্ল্যাশ হচ্ছে কি অ্যাকচুয়ালি ফ্রি মেটেরিয়ালস ফর ইওর ওয়েবসাইট। যেমন এখানটাতে যেমন দেখলি যে এখানে দুটো ইমেজ আছে নিচে, বড় বড় হাউস ইমেজেস আছে। তো এখানটাতে তুই যদি ইমেজেস ওরকম হাই কোয়ালিটি বেটার কোয়ালিটি ফ্রিতে খুঁজে পেতে চাস তাহলে গুগলে যাওয়ার থেকে ভালো এখানে আয় আনস্প্ল্যাশ। কোনো কপিরাইট থাকবে না, কিছু থাকবে না। এগুলো একটা কয়টা ফ্রি ওপেন সোর্স জায়গা, ঠিক আছে? আমি যেগুলো কথা বলছি এখন। আর এটা হচ্ছে অ্যাওয়ার্ডস, সেম অ্যাজ ড্রিবল, অলমোস্ট ড্রিবলের মতনই এটাও একটা ডিজাইনিং ওয়েবসাইটের জায়গা। ওকে, আর তোদের দেখবি এক একটা ওয়েবসাইটে দেখবি অনেক ধরনের ফাঙ্কি ফন্টস থাকে, ঠিক আছে? যেমন এখানে দেখ ফন্টটা, এখানে যদি তুই দেখিস ফন্টটা কত সিম্পল, খুব সুন্দর দেখতে লাগছে। কিন্তু নর্মালি তুই যখন HTML লিখবি তখন তুই দেখতে পাবি যে এটা এতটা মানে বাই ডিফল্ট দেখায় না এরকম। তো তোর বাই ডিফল্ট এরকম দেখায় না, তোর ফন্ট গুলোকে লাগাতে হয়। ওকে, তো তার জন্য তোর বেস্ট ওয়ে হচ্ছে গুগল ফন্টস। এখানে অনেক ধরনের ফন্ট ফ্যামিলি পেয়ে যাবি।
যেরকম দরকার লাগবে সেরকম ভাবে, মানে এগুলো হচ্ছে গিয়ে অলমোস্ট লাইক খুবই পরে আমিও জানতে পেরেছিলাম। আমি প্রথম প্রথম এগুলোর ব্যাপারে জানতাম না খুব একটা, যেহেতু আমি ওপেন সোর্স মানে ওয়ে গুলোতে শিখছিলাম, ওয়েজ গুলোতে। তো ওপেন সোর্স ওয়েজ গুলোতে শিখতে গেলে খুবই মানে নলেজ গুলো কয়েকটা জায়গায় লিমিটেড হয়ে যায় যদি কেউ তোকে হেল্পিং হ্যান্ড না থাকে। তো আমি আস্তে আস্তে জানতে পেরেছিলাম। তো এগুলো একটা খুব ভালো ওয়েবসাইট, গুগল ফন্টস, এটা প্রফেশনালসরাও ইউজ করে। ওকে, এখান থেকে তুই ফন্টস গুলো লাগাতে পারবি। তারপরে একটা খুব ভালো পয়েন্ট হচ্ছে একটা ওয়েবসাইটকে গুড লুকিং করার জন্য হচ্ছে কি একটা ভালো আইকন সেট লাগানো। ঠিক আছে, আইকন সেট একটা যত ভালো হবে তত ভালো তোর ওয়েবসাইট দেখতে হবে। তো আয়ন আইকনস, ফন্ট অসম, এগুলো খুব একটা মানে এখান থেকে তোর আইকন সেট গুলো তুলে তুলে লাগাতে পারিস। খুব স্লিক এবং খুব মডার্ন দেখতে আইকনস হয়, যেগুলো অনেকের পছন্দ হবে ইন ফিউচার। আর এত কিছু করার পর আমি প্রেফার করব যে তোরা গিটটাকে ইউজ করবি। ওকে, গিট নিয়ে বলবো, বাট আমি এখন অব্দি যতটা বললাম ততটা অব্দি কারো কি কোনো কোয়েশ্চেন্স আছে? শঙ্কজিৎ, তুই মানে হ্যাঁ, ওয়েব ডেভেলপমেন্টের একটু, যেমন ফার্স্টে বলেছিলি না কেরিয়ার ভালো, কোন কোন জায়গায় কেরিয়ার হতে পারে, আর ওই ফ্রিল্যান্সিংটা একটু ছোট করে বলে দে, 2-3 মিনিটের মতো, আর গিটটা একটু ছোট করে বলে দে। ওকে। তো দেখতে গেলে আমি যেটা বলছিলাম কেরিয়ার ভালো, ঠিক আছে। কলকাতায় তোরা যদি দেখিস, কলকাতায় অনেক অনেক কোম্পানিজ আছে, স্টার্ট আপ কোম্পানিজ আছে। তারপরে এখনকার দিনে মানে এ, কি হয় কিনা মাল্টিপল কোম্পানিজ গুলো যারা স্ট্যান্ড করে না, তারা এক একটা বড় কোম্পানির মানে হয়তো বোরোলিন বা হয়তো অন্য কোনো কোম্পানির একটা ওয়েবসাইট ম্যানেজ করছে বা অ্যাপ ম্যানেজ করছে। তো ওরা রেগুলার একটা মেনটেনেন্স করে যাচ্ছে ওয়েবসাইটটাকে নিয়ে। প্রতিদিন হয়তো কিছু না কিছু কাজ থাকে ওয়েবসাইটের মধ্যে, কারণ একটা হিউজ ইউজার বেস বাড়তে থাকে, ঠিক আছে। তো সেই জন্য এগুলো ডিমান্ড কখনো কমে না। তাই জন্য মানে এইসব কোম্পানিজ গুলো সবসময় নতুন এমপ্লয়ি হায়ার করার জন্য, নতুন টেকনোলজি জানা লোকদেরকে হায়ার করার জন্য ইগার থাকে। ঠিক আছে, তো কলকাতা বল, ব্যাঙ্গালোর বল, পুনে বল, ইন্ডিয়াতে বহুত জায়গাতে ভালো ভালো তুই স্টার্ট আপসে বা মাল্টি ন্যাশনাল কোম্পানিজে মানে তুই ওয়েব ডেভেলপার হিসেবে চান্স পেতে পারিস বা জাস্ট বাই নোয়িং পিএইচপি অ্যান্ড মাইএসকিউএল অ্যান্ড এইচটিএমএল সিএসএস। ওকে, তোকে হয়তো অতটা হায়ার লেভেলে রিয়াক্ট জানা বা অ্যাঙ্গুলার জানা লেভেল নাও যেতে হতে পারে। তো যদি শুধুমাত্র পিএইচপি জেনে তুই কোথাও অ্যাজ এ ডেভেলপার ঢুকিস, তাহলে তোর স্যালারি অলমোস্ট লাইক 10 to 15 হতে মানে এরকম থেকে স্টার্ট হয়, কারণ যেহেতু অনেকটা পুরোনো ল্যাঙ্গুয়েজটা। ওকে, অনেক বেটার বেটার কোম্পানিজ আছে, যেমন ক্যাপিটাল নাম্বারস আছে, তোর ইউনাইটেড ইনফোটেক আছে, তোর হাই হাই রেডিয়াস আছে অ্যান্ড সো অন। ঠিক আছে, তো এরকম অনেক অনেক কোম্পানিজ আছে যারা লোক মানে এইসব লোকদেরকে হায়ার করে। আমাদের নিজেদেরই বন্ধু বিশ্ব, আমাদেরই ক্লাসমেট ছিল। তো এখন কলকাতায় ক্যাপিটাল নাম্বারে ওয়ার্ক করে অ্যাজ আ রিয়াক্ট ডেভেলপার, যেটা দেখালাম রিয়াক্ট, অ্যাঙ্গুলার, ভিউ, তিনটে বিগ বিগ থ্রি। তো ও অ্যাজ আ রিয়াক্ট ডেভেলপার কাজ করে এবং ওর প্রিটি গুড স্যালারি আছে এখন। তো ওর মানে প্রথমে প্রচন্ড ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য ও তাড়াতাড়ি করে ও পেয়েছে এগুলো দিয়ে ট্রাই করতে করতে। তো অবভিয়াসলি এই লাইনে এতটা ডিমান্ড আছে যে তোরা নিজেদেরকে ফুলফিল করতে পারবি, এবং তোদের যদি মনে হয় যে তোরা নিজেরা মানে কোনো কোম্পানির আন্ডারে কাজ করতে চাইছিস না, ওকে, তাহলে তোরা মানে তোরা নিজেদের থেকে ক্লায়েন্ট খুঁজতে চাইছিস, নিজেদের থেকে স্যাটিসফাইং একটা জব করতে চাইছিস, তাহলে তোরা ফ্রিল্যান্সিং করতে হবে। ফ্রিল্যান্সিং কি কিনা একটা নিজেরাই ক্লায়েন্টদের সাথে কথা বলবি, নিজেরাই ক্লায়েন্টদেরকে থেকে পেমেন্ট নিবি এবং ক্লায়েন্টদেরকে একটা মানে স্যাটিসফাইং ওয়ার্ক প্রোভাইড করবি। ওকে, তো এটার জন্য খুব ভালো একটা প্ল্যাটফর্ম হচ্ছে ফাইবার। তোরা যদি জানিস আবার ফাইবার। ওকে, তো আমি যদি ফাইবার, দিস ইজ ফাইবার। আমি এখন হয়তো ফাইবারে ঢুকতে পারবো না ফর সার্টেন রিজনস, বাট এই মানে ফাইবার বানানটা হচ্ছে এটা, ঠিক আছে। ফাইবার বল বা আপওয়ার্কস বল, আপওয়ার্কস আছে, তারপরে তোর ফ্রিল্যান্সার্স আছে। এই ওয়েবসাইট গুলোতে তোরা যদি নিজেদেরকে রেজিস্টার করে রাখিস এবং নিজেদের মানে কি বলবো ফেসিলিটিস গুলোকে রেজিস্টার করে রাখিস,
যে আমি তোমাকে একটা ওয়েবসাইট করে দেবো, এত বাজেট আছে, তাহলে তোর কি এই ওয়েবসাইট গুলোতে মানে এরকম ওয়েবসাইট গুলোতে ক্লায়েন্টসরা আসে, ক্লায়েন্টসরা এসে তোকে ডিরেক্টলি কন্ট্যাক্ট করে। ওকে, কন্ট্যাক্ট করে হয়তো তোর প্রিভিয়াস ওয়ার্কস দেখতে চাইবে, কিছু ওয়ার্ক তোদের আগে থেকে রেডি করে রাখতে হবে, যে আমি এরকম এরকম কাজ করেছি, কয়েকটা জায়গায় ফ্রিতে হোস্টিং করে রাখলে বা কিছু, যে আমি এরকম কোয়ালিটি ওয়ার্ক আগে করেছি, আই এম এবল টু ডু ইউর জব, এরকম টাইপের একটা মানে বোঝাতে হবে। এন্ড আফটার দ্যাট ইউ মানে তোরা কমপ্লিট করে ডেডলাইন সেট করে ডে টু ডে একটা মিটিং করে আপডেট করে মেটাতে পারবি। তো এটা হচ্ছে গিয়ে ফ্রিল্যান্সিং ওয়ে। ওকে, তো নিজেদের প্রজেক্ট ম্যানেজ করা এখন এই টাইমটাতে, যখন তোরা স্টার্ট করছিস, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? নিজেদের প্রজেক্ট গুলোকে ম্যানেজ করা। তো এটার জন্য বেস্ট ওয়ে হচ্ছে কি, তোরা যদি মানে কোনো একটা গিট হাব বা গিট ল্যাব কিছু একটা ইউজ করিস। যেমন আমার এখানে এতগুলো প্রজেক্ট, আমার মানে আমি কয়েকটাই তুলেছি, আমি সবকটা তুলিনি, আমার কয়েকটা প্রজেক্ট এখানে তোলা আছে। ওকে, তো কয়েক, যেমন এটা হচ্ছে পাবলিক করা আছে, এটা পাবলিক করা আছে, কালার গেসিং গেমটা যেটা আমার এখানে খোলাই আছে, এটা পুরোপুরি গিট ল্যাব থেকে হোস্টিং করা আছে। দেখ, শঙ্কজিৎ and .gitlab.io কালার গেসিং গেম। ওকে, তো এটা যেহেতু গিটল্যাব থেকে আমার হোস্টিং করা আছে, তো আমার এখানটা তো অনেক মানে গিটল্যাব অনেক হেল্পফুল হয় অনেক ক্ষেত্রে। তুই অনেক ছোটখাটো প্রজেক্ট গুলো তুই এখান থেকেই হোস্ট করে দিতে পারবি ইজিলি। তো এটা যেমন পোকেডেস্ক এর প্রজেক্টটা, সব প্রজেক্ট গুলো এখানে তোলা থাকে। এটা হচ্ছে একটা বেসিক্যালি হিউজ প্রজেক্ট ম্যানেজমেন্ট ওয়েবসাইট। প্রজেক্টের ভার্সনস করা, যে এটা হচ্ছে আমার মাস্টার প্রজেক্ট, আমার যদি দরকার লাগে আমি এখানটাতে আরেকটা মানে এইটাকে রেখে, যেমন আছে পোকেডেক্স কারেন্টলি যেমন আছে আমার প্রজেক্টটা, তেমনই রেখে আমি ওটাকে উপরে মডিফাই করে ওটার ভার্সন 2 বানাতে চাইছি। তাহলে আমি এখানটাতে আরেকটা নতুন, এগুলোকে বলে ব্রাঞ্চ বলে, ঠিক আছে? মাস্টারটা একটা ব্রাঞ্চ, আমি এখানে একটা নতুন ভার্সন 2 বলে ব্রাঞ্চ করতে পারি, এবং তাতে আমি মডিফাইড ওয়ার্কটা তুলে রাখতে পারি, যাতে আমার প্রিভিয়াস কোডটাও ইন্ট্যাক্ট থাকলো, নতুন কোডটাও ইন্ট্যাক্ট থাকলো, এবং আমার মানে সব চেঞ্জেস গুলো মানে রিফ্লেক্টও করলো, আমার ইম্প্যাক্ট ফেলে তোর নিজের প্রোফাইলের উপর। কারণ বড় বড় যারা হায়ার হায়ার করে, তারা অনেক সময় তোর গিটহাবের প্রোফাইল দেওয়া থাকলে ওখানে ওরা কি চেক করবে যে তোরা কত ঘন ঘন, তুই যদি ফ্রেশার হোস, তাহলে ওরা সবার আগে তোর নিজের পোর্টফোলিও দেখতে চাইবে। ওকে, নিজের পোর্টফোলিও দেখতে চাইবে, সেই পোর্টফোলিও থেকে তোর গিটল্যাবে হয়তো চাই গেল বা গিটহাবে গেল, ওখানে গিয়ে দেখলো তোরা কতগুলো প্রজেক্ট করেছিস, 20টা প্রজেক্ট করেছিস, কি কি টেকনোলজিস এর উপর করেছিস, তুই কত ঘন ঘন মানে গিটল্যাবে অ্যাক্টিভ ছিলিস না ছিলিস, মানে ওইখানটা থেকে দেখা যায়। তোর আই গেস, হোল্ড অন, আমি খুব ঘন অ্যাক্টিভ থাকি না, দেখতে যে পাওয়া যাচ্ছে। তো গিটল্যাবের থেকে কত ঘন ঘন অ্যাক্টিভ থাকিস না থাকিস, কত ঘন ঘন পুশ করিস, কত ঘন ঘন কোড ম্যানেজ করিস, এন্ড সো অন, কত ঘন ঘন তুই, এটা থেকে কি বোঝা যায় তুই কোডের সাথে প্র্যাকটিসে রয়েছিস, ইউ নো হোয়াট ইউ হ্যাভ ডান। তো এটা হচ্ছে গিয়ে তোর প্রজেক্ট গুলোকে ম্যানেজ করে রাখার জন্য একটা জায়গা। ওকে, তো সোফার এতটাই থাকুক নাকি? আর কিছু কোয়েশ্চেন্স থাকলে বল। হ্যাঁ, আর মোটামুটি অনেকটাই বলেছিস তোরা। বাকিরা যারা শুনলি এতক্ষণ ধরে, তাদের তোরা বল কিছু কোশ্চেন আছে কিনা তোদের। এতক্ষণ তো শুনলি, বুঝতে পেরেছিস সব যা বললো? তোরা পারলে রনি, আনমিউট করেই বল। হ্যাঁ আনমিউট করে বল। রনিত, পায়েল, দর্পণ, সায়নদীপ, দানিশ, আর যারা যারা আছিস। ক্লিয়ার? পায়েল বুঝতে, মানে সবটা বুঝতে পেরে। প্রীতি, পায়েল আর যারা যারা রয়েছিস, সবাই সবাই একটু নিজের থেকে বল। সবার একটু নাম ধরে ধরে ডাকা যায়? অলমোস্ট ক্লিয়ার, অলমোস্ট ক্লিয়ার নাকি? গুড ওয়ান। Clear? কোন জায়গাগুলো মানে এখন অব্দি তোদের খটকা লাগছে হালকা করে বল, পরবর্তীকালে যদি কখনো কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারি তাহলে আমি বুঝিয়ে দেবো। ফায়ার বেসটা আরেকবার বলো। নো এসকিউএল ব্যাপারটা। ওদের ওরা এসকিউএল জানে না, না মাথায় অতটা এক্স্যাক্টলি ওদের ডেটাবেসের কনসেপ্টটা অতটা ক্লিয়ার নেই।
তো ওটাকে একদিনে ডেটাবেসের কনসেপ্ট বুঝিয়ে তারপরে এসকিউএল থেকে NoSQL মুভ করাটা একটা হিউজ ইম্প্যাক্ট হয়ে যাচ্ছে। তো হবে হবে এটা আবার হবে, হবে। আবার অবভিয়াসলি আমার সেশন হবে তখন। একদিনই শুরু হলো, একদিনই আমি সবটা বোঝা যাবে না। এক্স্যাক্টলি খুব মানে তোদের এই ক্লাবটা আমাদেরই তো একসাথে তৈরি করা, আমাদের গ্রুপটারই তো, চিন্তা নেই, আমি তো সারাক্ষণই এটার সাথে মানে জড়িত থাকবো। আমাদের ইনিশিয়েটেড ক্লাব আছে, অবভিয়াস কথা, আমি এটার সাথে সারাক্ষণ জড়িত থাকবো, তো আমাকে তোরা পেতেই থাকবি, কোনো ইস্যু থাকবে না। হ্যাঁ। তো আই থিঙ্ক যাদের যাদের একটা কনফিউশন ছিল, যাদের যাদের একটা মানে ভাবছিলি ওয়েব ডেভেলপমেন্ট, তাদের সেই জিনিসগুলো আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে। সবাই একটু বললে ভালো হয়, সেশনটা করে সবার কি মানে সেশন বলবো না, ওয়েবিনারটা করে সবার যে জিনিস যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে সাকসেসফুল জিনিসটা। এখানে তো শেখানোর কিছু হয়নি, মানে জাস্ট একটা ওভারভিউ দেওয়া হলো। আস্তে আস্তে তোরা তোরা জিনিসগুলো তোরা দেখ ঘেঁটে ঘেঁটে, তারপর আস্তে আস্তে আরো হবে, আরো সেশন হবে, ওয়েবিনার হবে। আমাদেরও একটু নিজেদেরকে অ্যাডজাস্ট করতে টাইম লাগবে, সবাই ফ্রি নয়, এটা একটা প্রবলেম। এক্স্যাক্টলি। তো আমরা তাদের মধ্যেই করার চেষ্টা করছি যতটা করা যায়। তো ট্রাই কর তোরাও একটু নিজেদের মধ্যে কি কি কোর্স করতে হবে না নিজে নিজে হয়ে যাবে। তুই ছিলি না একটু আগে, বললো তো শঙ্করজিৎ। দেখ তুই চাইলে ফ্রিলি মানে ওপেনলি দেখতে গেলে, তুই যদি কোনো কোর্স কিনতে চাস তুই কিনতে পারিস ইউডেমিতে গিয়ে হাজার হাজার কোর্সেস আছে, ঠিক আছে, বুট ক্যাম্প আছে, মানে তোর ওয়েব ডেভেলপমেন্ট বুট ক্যাম্প পেয়ে যাবি, যেগুলো তোর তুই একেবারে পুরোপুরি ডিপ্লয়মেন্ট, মানে একটা প্রজেক্ট করে কি করে ডিপ্লয় করা উচিত সার্ভারে, সবটা মানে ওদের ওখানটাতে থাকবে। এন্ড কত হার্ডলি হয়তো 1000 রুপিস পে করতে হবে তোকে। ইউডেমির আমার এটাই খুব জিনিস পছন্দ, খুব জিনিসটা আমি ইউডেমি থেকেই মানে ম্যাক্সিমাম ভিডিওস বা ওগুলো কোর্সেস গুলো নিয়ে থাকি, বাট ওগুলো ইলিগালি নিতে থাকি সেটা। তো অনেক রকম এরকম ব্যাপারে আর তো যদি মানে ফ্রি মানে কোনো ওয়েতে শিখতে চাস ফ্রি, তাহলে ইউটিউব আছে, ইউটিউবে অনেক মানে এখনকার দিনে ইউটিউব ইজ ফ্লাডেড টেকনোলজিক্যাল ভিডিওস। ওকে, তোর HTML বল, CSS বল, মানে তুই জাস্ট সার্চ করবি আফটার জিও, ইটস আ রেভলিউশনারি সামথিং কাইন্ড অফ, তো সবাই জানিস। তো HTML CSS টিউটোরিয়াল সবকিছু শিখতে পারবি, কেউ না কেউ আছেই যারা জানে, হয়তো এখন ইউটিউব খুলে বসেছে, জিও আছে, আনলিমিটেড নেট আছে, পোস্ট করে দিচ্ছে, ইউ গাইস জাস্ট নিড টু সার্চ ইট। কোনো ইনস্টিটিউটের আন্ডারে শিখতে পারি? ইনস্টিটিউটের আন্ডারে তোর যদি মনে হয় তোর সুবিধা হবে তাহলে শিখতেই পারিস, যেখান থেকে তোর শিখতে সুবিধা হবে তুই সেখান থেকে শেখ না। এবার একটা ইস্যু, ইনস্টিটিউটের আন্ডারে ওরা প্রচুর টাইম নিয়ে শেখায়। ওরা টাইম নিয়ে শেখায় কারণ ওরা মানিটার দিকে বেশি মানে এটার দিকে বেশি ফোকাস থাকে ওদের। এবার প্রচুর মানে যেটা ধর 1 মাস হবে সেটাকে ধর 4 মাস করে শেখাবে। আমি যেমন বললাম হচ্ছে HTML CSS এটা নিয়ে তোর হার্ডলি 1 মাস মানে তুই যদি প্রপারলি টাইম দিস তাহলে 1 মাসের মধ্যে হয়ে যাবে, তুই প্রপারলি টাইম দিলে, ঠিক আছে। তো সেই জিনিসটাই আমি করেছি। হ্যাঁ, ওরা দেখবি হয়তো 6 মাসে ওটাই শেখাচ্ছে। 6 মাসে HTML CSS জাভাস্ক্রিপ্ট করেছি 6 মাসে। এক্স্যাক্টলি। তো এটা মানে টাইম নট ওয়ার্থ ইট, নট অলওয়েজ ওয়ার্থ ইট। না, ব্যাপারটা হচ্ছে তোর যদি একটা সামনাসামনি কারোর সাথে ইন্টারঅ্যাক্ট করার মতন টিউটর মানে মেন্টর চাই, তাহলে এটা অবভিয়াসলি খুব একটা খুব ভালো জায়গা, ভালো অপশন হবে। বাট তো যদি তা না দরকার লাগে, তুই যদি নিজে থেকে স্টাডি করে মানে এগোতে পারিস, আর টুকটাক হেল্প লাগলে তো আমরা আছি, তো তখন এরকম হলে তাহলে আমি প্রেফার করবো তুই নিজে থেকেই মানে চেষ্টা কর স্টুডেন্ট। এবার কোন ইনস্টিটিউট সেটা পুরো একটা ওটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট টপিক হয়ে যাচ্ছে, ওটা নিয়ে এখন কোন ইনস্টিটিউটটা মানে বলছি না, কারণ হচ্ছে যে ওটা মানে ডিপেন্ড করে যে শিখতে চাইছে তার উপর, যার যেখানে গেছে সেখানে অনেক অনেক ফ্যাক্টরস আছে, ওগুলো ওই ইয়েটাতে যাচ্ছি না।
আর তাদের কোর্স মেটেরিয়ালের উপর ডিপেন্ড করছে, কতটা শেখাচ্ছে তার উপর ডিপেন্ড করছে এগুলো। বেস্ট আমার যদি বেসিক ধরতে প্রবলেম হয়, সে আমরা না হয় একটু ট্রাই করে ধরিয়ে দেবো তোদের, তারপর তোরা স্টার্ট করতে পারিস। আমার মনে হয় এটা করালে বেস্ট হবে তোদের দিক থেকে, তোরা যদি নিজেরা ইনিশিয়েটিভ নিয়ে স্টার্ট করিস। যাই হোক, আজকে অনেকক্ষণ হলো, একটা ভালোই সেশন হলো, ওয়েবিনারটা হলো। আশা করি তোদের মোটামুটি লাভ হয়েছে। 6টা যাদের অবভিয়াসলি যারা একটা কে একজন বলছিল যে ও একটা ওয়েবসাইটের ওয়েব ডিজাইনিং এর একটা কোর্স করেছে, তো তাদের জন্য হয়তো এটা খুব একটা বেসিক লেভেলে গেছে, হয়তো কয়েকটা জিনিস জানি, ম্যাক্সিমাম জিনিস জানি এরকম টাইপের। তো ওইটা আলাদা ব্যাপার, বাট যারা একেবারে মানে বিগিনার ছিস তাদের আশা করছি অনেকটা নলেজটা গেইন হয়েছে। তো আই থিঙ্ক হেল্পফুল হয়েছে সেশনটা। তো এরকম আরো যদি তোরা আরো সাপোর্ট করিস তাহলে আরো এরকম করা যেতে পারে, শঙ্করিত এলো অন্য দিন অন্য কাউকে ইয়ে করা যেতে পারে। তো আজকে এখানেই এন্ড করা যাক তাহলে সেশনটা। আর কারোর যদি কিছু বলার থাকে বলতে পারিস তোরা, শঙ্করিত আছে, নইলে আর সে এখানেই এন্ড করা যেতে পারে। দেখ আই থিঙ্ক কারোর কিছু বলার নেই মনে হয়। হ্যাঁ, আই থিঙ্ক আজকে আর কারো মানে সবার মতন হয়েছে জানা। তো থ্যাংক ইউ, ইন্টারেস্টিং হয়েছে, জানে খুশি লাগলো। তো আজকের মতন আমরা এখানেই সমাপ্ত করি, আমরা তো অলওয়েজ আছি। থ্যাংক ইউ জয়েন করার জন্য সবাইকে। একেবারে ঠিক আছে, সবসময় মানে রিচ আউট করতে